Don't stop the Fruity. Radio Fruity 88.0 FM. সকাল 11টা বেজে সকালটা এখন রাত 11টা বেজে 59 এবং এই মুহূর্তে ঘটনাগুলো ঘটছে খুবই অদ্ভুত। একটু আগে আমাদের আশেপাশের লাইটগুলো সব একসাথে ফিউজ হয়ে গেছে। এনিওয়ে, আমার বাসায় একটা ঘটনা ঘটছে, সেই ঘটনা দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমি কয়েকটা এপিসোডের আগেও আমি এরকম ভাবে বলছিলাম যে হঠাৎ করে মাঝে মাঝে খেয়াল করে দেখবেন যে কখনো কখনো আপনার চারপাশে যে সমস্ত জিনিস, হয়তো আপনার খাতা, কলম, পেন, এগুলো এলোমেলো বা যে জায়গায় রাখছেন সেই জায়গায় থাকছে না। তো আমি কয়েকদিন ধরে এরকম ভাবছিলাম যে আসলে কি সবকিছু থাকে, এবং খুব অবাক হয়ে লক্ষ্য করেছি আসলে থাকে না। কিন্তু যে ঘরটা লক থাকে সেই ঘরটা দেখি যে কোনো বাতাস নাই, কিন্তু পত্রিকার পাতা বা বইয়ের কোনো একটা জায়গা খোলা। কে পড়ছে বা কে পড়েছে আমি জানি না। যেখানে যে বইটা রেখেছিলাম সেখানে সে বইটা নাই। আমি সবচাইতে বেশি নিশ্চিত হওয়ার জন্য মোবাইলের ড্রাফটে যে ড্রাফটে সেভ করে রেখেছিলাম ড্রাফট হিসেবে, সেখানে গিয়ে দেখলাম যে না, আসলে এই জিনিসটা এখানে ছিল কিন্তু পরবর্তীতে সেইখানে নাই। হয়তো আপনার সাথে এরকম ঘটনা ঘটে, হয়তো আপনার যে জিনিসটা যেখানে রাখেন সেটা সেখানে থাকে না, হয়তো সরে যায়। আমার কাছে যেটা মনে হচ্ছে, হয়তো আমার বাসায় বা এরকম হতে পারে পড়ুয়া কেউ একজন আছে যিনি পত্রিকা পড়তে খুব ভালোবাসেন এবং রেগুলার পত্রিকা পড়েন বা বই পড়তে ভালোবাসেন। মানে বই এবং খবরের কাগজ এই দুটো সবচেয়ে বেশি এদিক ওদিক হয়, এবং আমার যে ঘরটাতে এটা হয় সেটা সবসময় লক করা থাকে। যাই হোক, শুরু করবো ভূত এফএম। আজকে আমাদের গেস্ট তো রয়েছেনই, আর সেই সাথে রয়েছেন বৌথ স্টিমে আজকে সবাই রয়েছেন। আমাদের সুমন ভাই তো রয়েছেনই, এবং সেই সাথে আজকে শাকিব ভাই ফিরে এসছেন, জিবরান ভাই আছেন, এবং আমাদের শুরুতেই গেস্ট দিয়ে শুরু করি না সুমন ভাই? ওকে, তো আমাদের সঙ্গে আছেন, আমরা একটু পরিচয়টা জানি না। হ্যালো এভরিওয়ান, আমার নাম তৌফিক, আর আমার সাথে আছেন আমার ওয়াইফ দোলা। আচ্ছা, আমি শুরুতে যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা একটা কথা বলি যে তৌফিক ভাই আমাদেরকে আসলে ইনফ্যাক্ট ইমেইল করেছিলেন, এবং ইমেইলে তাদের ঘটনাটা আমাদেরকে জানিয়েছিলেন, গল্পটা জানিয়েছিলেন, এবং তারপরে যেটা হলো যে তারপরে আমরা তাদেরকে কল করে তারপরে আজকে স্টুডিওতে নিয়ে এসেছি। আমাদের আরো দুজন গেস্ট আছে, তাদের কথা আমরা একটু পরে শুনবো, যারা একটু আমাদের শেয়ার করবেন। সরি, না, ইটস অলরাইট। তো যেটা বলছিলাম, আমি এবং আমার ওয়াইফ দুজনেই রেগুলারলি অলমোস্ট ভূত এফএমটা শুনি, এন্ড আমরা বেশ পছন্দই করি আর কি। তো আমরা আসলে যেটা হয়েছে, আমাদের একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, যেটা আমার ওয়াইফ আসলে ইন্টারেস্টেড হয়ে শেয়ার করলেন ভূত এফএম এর সাথে, এবং ওনারা আমাদেরকে ডাকলেন। তো ব্যাপারটা এরকম, আজকে থেকে 5-6 মাস আগের কথা। আমরা তখন গুলশানে থাকি। তো একদিন, ইট ওয়াজ আ ফ্রাইডে আমার যতটুকু মনে পড়ে, তো শুক্রবার দিন আমরা গিয়েছিলাম উত্তরায় 3 নম্বর সেক্টরে আমার বোনের বাসায়। তো ওখান থেকে আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল, ওটা শেষ করে আমরা ফিরছি। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, রাত তখন 9:45-10টা। তো জায়গাটা যেটা, সেটা হচ্ছে যে আমরা আসলে উত্তরা থেকে গুলশান ফিরছি। তো আমার ওয়াইফ বলছিলেন যে এক কাজ করো, আমরা বিশ্ব রোড দিয়ে চলে যাই। তো আমি বললাম যে না, এক কাজ করে চলো, আমরা দেখি বনানীতে কোনো কফি শপ খোলা পাওয়া যায় কিনা, একটু কফি টফি খেয়ে তারপরে না হয় গেলাম। তো বলছে আচ্ছা ঠিক আছে চলো। গাড়িতে হালকা রবীন্দ্র সঙ্গীত বাজছে, আমরা দুজন গল্প করছি, যাচ্ছি। ওই দিন কোন একটা কারণে রাস্তায় ট্রাফিক কম ছিল, আর রাতটা একটু হয়ে গেছে 10টার মতো। তো আমরা যাচ্ছি, যেতে যেতে বিশ্ব রোডটা যে মাথাটা আসলে উত্তরা রাস্তাটা গিয়ে কানেক্ট করেছে, তারপরেই হচ্ছে আসলে একটা একটুখানি অন্ধকার মতো জায়গা। তার একটুখানি সামনে গেলেই হচ্ছে আসলে বাড়িধারা ডিওএইচএস এর ঢোকার একটা রাস্তা আছে। তো মজার ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, তখন আমরা ওই জায়গাটা পার হলাম। পার হয়ে যখন আমরা যাচ্ছি বাড়িধারা ডিওএইচএস এর ঢোকার রাস্তাটা ঠিক আগ মুহূর্তে একটা বেশ অন্ধকারের মধ্যে আমার ওয়াইফ হঠাৎ করে ডান দিকে আমাকে তাকিয়ে বলছে, আমার নিক হচ্ছে বাবু, বলছে বাবু তোমার পাশে একটা গরু।
আমি বললাম কি বলছো, বলে আমি ডান দিকে তাকিয়ে দেখি একটা সাদা গরু, বেশ উঁচু শিং, আমি মনে হয় অনেকেই দেখেছি আমরা, ইন্ডিয়ান গরু যেরকম হয় কোরবানিদের সময় আমরা দেখি, বেশ উঁচু সাদা টাইপের আর কি, হ্যাঁ বেশ বোল্ডার টাইপের একটা গরু, এবং তার শিং দেখা যাচ্ছে, এবং আমি দেখলাম যে গরুটা আমার পাশে। সো ওই মুহূর্তে আমার মাথায় যেটা কাজ করলো যে আই নিড টু স্টপ। আমি অলমোস্ট ব্রেকের উপর দাঁড়িয়ে গেলাম, ইমিডিয়েটলি দ্য কার স্টপড, গাড়ি থেমে গেল। গাড়িটা থামার সাথে সাথেই দাম করে একটা বাড়ি লাগলো। আমি ফিল করলাম যে আমার গাড়ির সামনের ডান দিকের ফেন্ডারে একটা বাড়ি, কিছু একটা বাড়ি খেলো। তো যেহেতু একটা গরু দেখেছি, ওই মুহূর্তে আমার খালি মনে হচ্ছে যে আমি কোনো অ্যাক্সিডেন্টে পড়তে যাচ্ছি কিনা বা কি, যা হোক গাড়িটা থেমে গেল। আমি ইগনিশনটা অফ করলাম, অফ করে আমি আমার ওয়াইফ বের হয়ে গেলেন তার বাম দিকের দরজা থেকে, আমি ডান দিকের দরজা থেকে বের হলাম। বের হয়ে আমরা প্রথমে যেটা দেখলাম সেটা হচ্ছে যেটা হয় যে গাড়ির কোনো ক্ষতি হলো কিনা। তো আমি দেখলাম যে ফেন্ডারটার একটা বেশ বড় অংশ একটা ডেন্ট হয়েছে। ওকে, তো আমি তখন ভাবলাম ঠিক আছে অল্পের উপর দিয়ে গেছে, বাট গরুটা কোথায়? এর মধ্যে গাড়িটা যেহেতু খুব হার্ড ব্রেক করেছিলাম আমি, রাস্তা স্কিড করেছে, আশেপাশে অনেক লোকজন, অনেক বলবো না, কিছু লোকজন ছিল 5-7 জন যারা পাশে বসে চাটা খাচ্ছিল। তারা এগিয়ে এলো, এগিয়ে এসে বললো যে কি ব্যাপার কি ব্যাপার কি হলো। আমি বললাম যে কি হলো সেটা পরে বলছি, আগে দেখেন একটা গরু ছিল এখানে বড় সড়, সে গরুটা কোথায়? তো বলছে গরু, আপনি রাত 10টার সময় এখানে গরু কোথায় পেলেন? সো ওদের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল যে লাইক আমি কিছু ইনটক্সিকেটেড কিনা, বা আমি এরকম আমি মানে আমার নর্মাল স্টেট অফ মাইন্ডে আছি কিনা। তো আমি বললাম যে না ভাই, আমি অনেস্টলি আপনাকে বলি, সবাইকে বলছিলাম যে আমার ওয়াইফও বলছিল যে হ্যাঁ ভাই আমি দেখেছি একটা গরু, একটা লম্বা সিংহলা সাদা একটা গরু, এবং এই গরুটা জাস্ট এইমাত্র আমরা দেখলাম গরুটা আমাদের ফেন্ডারের সাথে বাড়ি খেলো, বাড়ি খাওয়ার পরপরই তো আমরা দাঁড়ালাম, এবং আপনারা দেখেন যে এখানে ডেন্ট হয়েছে। লোকজন বলে যে না দেখেন আমরা এখানে বসে আছি অনেকক্ষণ, এখানে কোনো গরু টরু নেই। আমি বললাম যে না লেট মি চেক। আমি মোটামুটি আশেপাশে যতটুকু জায়গা দেখা যায়, ডানে বামে সামনে পেছনে সব দিকে দেখলাম, বাট এমন কোনো গলিও ছিল না যে যেখানে চলে যাবে গরুটা। তো মানে ওই রাস্তাটা আসলে বেশ চড়া রাস্তা, এবং আশেপাশে তেমন কিছু নেই। তো আমরা ওখানে অ্যানাদার 15 মিনিট আমরা খুঁজলাম, গরুর কোনো চিহ্নই নেই, এবং কমন সেন্সও বলছে ওখানে আসলে গরু থাকার কোনো। আপনার গাড়ির যে ক্ষতিটা, সেই ক্ষতিটা হয়েছিল এবং সেটা আপনি দেখতে পাচ্ছিলেন? অবভিয়াস, আমি দেখতে পাচ্ছি যে আমার ডান দিকের ফেন্ডারটা মানে ট্যাপ খেয়ে, যেটা আমরা বলি। রাস্তায় তো অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ারও কোনো সম্ভাবনা নেই? না, অন্য কিছুর সাথে বাড়ি খাওয়ার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে যে এক হচ্ছে ওখানে কোনো রিক্সা ছিল না, 2 নম্বর হচ্ছে যে আমি যদি কোনো গাড়ির সাথে বাড়ি খেতাম তাহলে আমার ড্যামেজটা আরো ডেফিনেটলি অনেক বেশি হতো, বিকজ আমি মোটামুটি 40-50 চালাচ্ছিলাম। এবং তার চেয়ে বড় কথা যে বোথ অফ আস আমরা দুজনে কিন্তু একটা বড় সিংহলা সাদা গরু দেখেছি। সেটাই আমার কাছে কথাটা হচ্ছে এটা, যে একসাথে দুজন একই জিনিস দেখেছেন, সো এটা ভুল হওয়ার চান্স খুব কম। এবং এটা রেফারেন্সে আমি আরো দুটো কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ 2 জন কলিগ, তারা এই মুহূর্তে একজন কাতারে আছেন আর একজন আমেরিকায় আছেন। তো আমার প্রথম একজন কলিগ আমাকে একদিন বলেছিলেন যে ওই অংশটুকুতে যেখান দিয়ে উনি চাচ্ছিলেন, একদিন উনি ফিরছেন এরকম উত্তরা থেকে, ওনাদের আবার একটা অভ্যাস ছিল, ওনারা উত্তরার দিকে ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খুব ভালো চা পাওয়া যায়, চাটা খেয়ে ফিরছিলেন রাতের বেলা। তো উনি গাড়ি চালাচ্ছেন, ওনার ফ্রেন্ড পাশে বসা। ওনার ফ্রেন্ড হঠাৎ করে, যেটা হয় গাড়ি চালাতে গেলে বা পাশে বসে থাকলে অনেক সময় রিয়ার ভিউ মিররে চোখ যায় যে কি দেখা যাচ্ছে। উনি তখন বললেন যে এই পিছনেটা কি। বলতে বলতেই আমার যে কলিগের কথা বলছি উনিও তাকালেন রিয়ার ভিউ মিররে, এবং উনি সাথে সাথে কোনো কিছু না বুঝে গাড়িতে ব্রেক করে ফেললেন। আচ্ছা, তো দুজনের দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে যে কি দেখলাম। ওনারা যেটা পরে আমাকে বললেন, যে উনি আমাকে যেটা বললেন যে আমি দেখেছি যে গাড়ির পেছনে, ঠিক গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে অসম্ভব লম্বা একটা কিছু, সাদা কাপড় জড়ানো, এবং আমার মনে হলো যে তার আমি চোখ দেখতে পাচ্ছিলাম না, বাট আমার মনে হচ্ছিল যে রিয়ার ভিউ মিররে সে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছিল ওখানে তাকিয়ে। এবং ওই মুহূর্তে আমার মনে হলো যে আমি কি দেখলাম, এটা আমার বন্ধু এবং আমি দুজনেই আমরা কিছু বলতে পারছি না। তখন আমি বললাম যে চলো চলে যাই। জাস্ট সিমিলার একটা ঘটনা ঘটলো আমার আরেকটা কলিগ কাম ফ্রেন্ড। আমি একটা কথা বলবো, যারা আপনাদেরও যে সমস্ত অনুভূতি বা এই ধরনের ঘটনা যারা শেয়ার করতে চান, তারা শাউট লিখে, SHOUT শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজটা লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে। আর যারা বড় ধরনের কোন ঘটনা শেয়ার করতে চান, তারা ভূত FM @radiofutti.fm এ পাঠিয়ে দিবেন। ভূত FM বানানটা আমি একটু বলি, স্পেলিংটা হচ্ছে BHOOTFM @radiofutti RADIOFOORTI radiofutti.fm এখানে পাঠিয়ে দিতে পারেন। আর এখন তো SMS করতেই পারেন। ওকে, আমরা আবার ফিরে যাই। আমার অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই একই রকম একটা ঘটনা কাছাকাছি একটা জায়গায়, আমার যে বন্ধুর কথা বলছিলাম, তো সে এরকম একদিন গাড়ি চালিয়ে যাচ্ছে। তো হঠাৎ করে ও সামনে দেখে
এরকম রাত একটু বেশি হবে, 11টা 11:30টার দিকে। হঠাৎ করেও দেখছে সামনে কালো কি যেন একটা দাঁড়িয়ে আছে। ও ছিল পেছনে, ওর ব্রাদার ইন ল গাড়িটা চালাচ্ছিলেন, ওর সিস্টার বসেছিল সামনে, ওর বোন বসেছিল সামনে। ও কিছু বলে ওঠার আগে ওর ভাবি, বোন এবং দুলাভাই দুজনই এট এ টাইম দেখতে পেয়েছেন, এবং জাস্ট বোন একটা চিৎকার করার সাথে সাথে দুলাভাই গাড়িটা ব্রেক করেছেন। ওই মুহূর্তে কালো যে জিনিসটা ছিল সেটা তাদের দিকে তাকালো, তারা দেখলেন অবয়বে মনে হলো যে একটা মেয়ে, বাট ইট হ্যাড নো ফেস। ওকে, কোন নাক চোখ মুখ কিছু ছিল না, এবং জাস্ট একটা ফিগারটা দেখে মনে হচ্ছে কোনো মহিলার ফিগার, এবং জাস্ট উইদিন এ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস দেখা গেল জিনিসটা নেই। এই দুটো ঘটনাই আমি দুজনের কাছ থেকে শুনেছি, এবং দুজনেই আমাকে বলেছে যে ওই জায়গাটা কিছু একটা সমস্যা আছে। এটা কি মানে জায়গাটা কি সেম, মানে আপনার যেখানে হয়েছে অলমোস্ট কাছাকাছি 100 মিটার বা 200 মিটারের দিকে দিকে হবে। আচ্ছা, এটা কোন জায়গা বললেন? এই জায়গাটাকে কাওলা বা এই ধরনের কিছু একটা বলে। এবং আমরা অনেক শুনেছি যে এই জায়গাটার কিছু একটা দোষ আছে, যে অনেক ধরনের ইনসিডেন্ট ঘটেছে। আপনাদের ফ্যামিলিতে আপনারা পেয়েছেন এরকম ঘটনা? আমাদের খুব ক্লোজ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স এর কাছ থেকে এই ধরনের ঘটনা শুনেছি। ওকে, পরে কি আর আপনাদের কোনো সমস্যা হয়েছিল ওই দিনের পরে, ওই ঘটনার পরে? ওই দিনের পর থেকে আমরা রাস্তাটাকে একটু এড়িয়ে চলি, বিশেষ করে গভীর রাতে ওইদিকে যান না। ওকে, একটু শখ আছে লং ড্রাইভে যাওয়া, বাট আমরা ওই জায়গাগুলো অ্যাভয়েড করেন না যাওয়া। ওকে, থ্যাংক ইউ। আমি এই সাথেই আরেকটা ঘটনা বলবো। সেই ঘটনাটা সেটা হচ্ছে যে আমাদের জানিয়েছেন এই ঘটনাটা, আমাদেরকে জানিয়েছেন, এটা হচ্ছে ফয়সাল আবিদ সাভার থেকে। উনি ইমেল করেছেন, সাভার ঢাকা থেকে তিনি জানিয়েছেন, তিনি ইমেল করেছেন আমাদেরকে। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে 10/10/10 এই তারিখে ঢাকার সাভারের আমিন বাজারে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং সেখানে মানে বেশ কিছু মানে বড় এক ধরনের একটা ক্ষয়ক্ষতি হয়, এবং অনেকে এখনো অনেকের সন্ধান পাওয়া যায়নি। এবং সেখানে 7 জন মানুষ যারা হচ্ছে ফিরে এসেছিল, এবং তাদের মধ্যে থেকেই কেউ একজন তাকে নাকি বলেছে যে সেদিন আসলে ওই রাস্তাটা অনেক অদ্ভুত টাইপের ছিল, এবং ঘটনা ঘটার আগে সবকিছু কেমন এলোমেলো লাগছিল। এবং সেই জায়গা থেকেই সে বলছে যে দ্য অ্যামেজিং থিং ইজ আই ওয়ান্ট সে ইজ দ্যাট আই হার্ড সামথিং সেম অ্যাবাউট দ্য রোড বিফোর। সেটা হচ্ছে সে শুনেছে তার মামার কাছ থেকে, কোনো একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে এসেছিল, এবং তিনি বেড়াতে আসার সময় তিনি যখন আসছেন তখন তিনি অনার্সে পড়তেন, এবং উনি বললেন যে আচ্ছা উনি নাকি ফেরার পথে সেই একই রাস্তায় তিনি গিয়েছিলেন, এবং সেই রাস্তায় তিনি হঠাৎ করে দেখলেন, আমার যেটুকু মনে পড়ে যে গল্পটার মধ্যে এরকম ছিল, ঘটনাটার মধ্যে, যে তিনি দেখলেন যে রাস্তাতে যেতে যেতে হঠাৎ করে গাড়ি থামালেন, কারণ একজন কেউ হাত উঁচিয়ে তাকে ডাকছে এবং বলছে যে প্লিজ, মানে তার হেল্প দরকার বা তার দরকার তাকে থামিয়ে তার সাথে কথা বলার। তো উনি থামলেন, থামার পরে বললেন কি সমস্যা? তো উনি বললেন যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, ভেতরে আমার ওয়াইফ সে খুব সিক, আমাদের প্লিজ একটু হেল্প করুন, আমাদের কাছে আসেন। তো এটা জানার পরে লোকটা হেঁটে চলে গেল, এবং তার মামা অর্থাৎ ফয়সাল আবিরের মামা তাকে জাস্ট ফলো করে সেই গাড়িটা দিকে এগোতে শুরু করলো, এবং যেই মুহূর্তে এগোতে শুরু করলো সেই মুহূর্তে মানে জাস্ট ওই রাস্তা থেকে দেখেছিল একটা চিকন রাস্তা, সেই রাস্তার মাঝখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এবং যখন সেই চিকন রাস্তাটা ধরে এগোতে শুরু করলো, প্রথম স্টেপটা দেওয়ার পরে দেখা গেল যে আসলে ওখানে কোনো রাস্তা বা কিছু নেই, সে জাস্ট রাস্তা থেকে নিচে পড়ে গিয়েছিল, এবং সেখানে কোনো গাড়িও ছিল না, কোনো রাস্তাও ছিল না, কিন্তু এরকম একটা রাস্তা থেকে আরেকটা ছোট্ট রাস্তা দেখতে পেয়েছিল। সেই ঘটনা তার মামার জীবনেও ঘটেছিল, এবং তারপরে তার মামার অনেক সমস্যার সৃষ্টি হয়, এবং মামা যেটা করেন সেটা হচ্ছে তিনি বলেন যে লোকটাকে হঠাৎ করে মানে এরকম ঘটনা তিনি আরো শুনেছেন যে ওই রাস্তাতে এরকম অনেকে, এবং এই ঘটনাটা তার মামার যে ঘটনাটা, সেই ঘটনাটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেটা ঘটেছিল 999-এ। তো সে লাস্টে ইমেইলের লাস্টে যেটা লিখেছে যে সুমন ভাইয়ের একটা ঘটনা সেদিন শুনেছিল সে, যে হঠাৎ করে চিটাগাং যাওয়ার একটা সময় একটা হঠাৎ করে অন্য একটা রাস্তায় চলে যাওয়া। তো সেটার জন্য সেই ঘটনাটা শেয়ার করছে মোস্ট প্রবাবলি, এবং বলছে যে ঘটনাটা 10-10-10-এ ঘটলো, ঠিক একই ঘটনা 1 বছর আগে তার বাবার সাথে একই রাস্তায় 999-এ ঘটেছিল। তো এই ইমেলটা খুব ইন্টারেস্টিং। সো আমার কাছে মনে হয় যে থাকতে পারে কিছু একটা, হতেই পারে এরকম কিছু একটা, যেটা হয়তো আমরা জানি না বা বুঝতে পারছি না। যাই হোক, আমাদের সাথে ভৌতিক টিম রয়েছেন, এবং তাদের মধ্যে সুমন ভাই আছেন। সুমন ভাইয়ের কথা নিশ্চয়ই আমরা এখন শুনবো, সবাই শুনবো। এখানে সাকিব ভাই আছেন, সাকিব ভাই নিশ্চয়ই কিছু রেডি করেছেন। সাকিব ভাই বলেছিলেন সুমন ভাই যে আপনি আসার পর থেকে কোনো কথা বলবেন না, একদম চুপচাপ থাকবেন। হ্যাঁ, ওইটি দেখতেছি। আজকে সারাদিন আমাদের বাসায় ছিল, কোনো কথা বলা নেই। রাইট। গল্পটা খুবই ইন্টারেস্টিং, যেটা শুনলাম একটু আগে। সো আমি কিছু অ্যাড করি। এই
এই রাস্তা নিয়ে অনেক গল্প আছে, এর আগেও শুনেছি, 20 বছর আগের গল্প আছে। প্রবলেমটা মানে এই রাস্তাটার কোথা থেকে কত জায়গার মধ্যে, আমি জাস্ট প্যারামিটারটা বলি। এটা হচ্ছে গলফ হাইটস আছে না, গলফ হাইটস থেকে এটা ওই এয়ারপোর্টের ভিআইপি যে এন্ট্রান্সটা আচ্ছা কতটুকু পর্যন্ত বুঝতে পারি। এটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে অনেক কিছু হয়, অনেক কিছু হয় মানে আমি অনেক কথা শুনেছি। আচ্ছা আমি খুব নর্মাল একটা কথা বলি, এটা আমি ঠিক শিওর না আমি ভূত এফএম এ প্রথম দিকে বলেছিলাম কিনা, বাট হঠাৎ মনে পড়লো আবার বলি। আমি আর জুয়েল, মাইলস এজিকিটার বাজার জুয়েল, আমরা দুজন তখন যাচ্ছিলাম। আমার ফ্যাক্টরি ছিল তখন, এখনো আছে গাজীপুরে। তো তখন জুয়েল আমার কোম্পানিতেই ছিল আর কি, মাঝখানে কয়েকদিন কাজ করেছিল। তো আমরা দুজন একসাথে অফিসে যেতাম। তো আমরা যাচ্ছিলাম, এটা হচ্ছে জাস্ট ঢাকা গেটটা পার হয়েছে দিনের বেলায়, তখন বাজে সকাল 11টা, এরকম একটা কিছু। যাচ্ছি, যাওয়ার পথে হঠাৎ করে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, পিছনে আমি আর জুয়েল বসা। হঠাৎ করে মনে হলো যে একটা আওয়াজ হচ্ছে, এটা হালকা একটা আওয়াজ। আচ্ছা, তো আমার মনে হচ্ছে যে গাড়িটার পিছনে মানে ওই কোনো কিছু রাখা আছে আর কি, যেখানে টায়ার থাকে অথবা কোনো লুজ কোনো একটা কিছু যেটা বাড়ি খাচ্ছে বারবার। কিছুক্ষণ যাচ্ছে, আওয়াজটা আমিও শুনছি, জুয়েলও শুনছে। তখন আমি ড্রাইভারকে মানে একটু ঝাড়িয়ে দিলাম যে কি ব্যাপার, তুমি গাড়ির পিছনে কি রাখছো, আওয়াজ করতেছো, তুমি শুনতেছো না? পরে বলে যে স্যার গাড়ির পিছনে তো কিছু নাই। আমি বললাম যে আওয়াজ হচ্ছে তো। তখন সে গাড়িটা সাইড করলো, সাইড করে গাড়ির পিছনে ডিকি খুললো, খুলে দেখলো, চেক টেক করলো, পরে এসে বললো যে স্যার কিছু নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, বলে আমরা আবার রওনা দিলাম। এবং আমরা যাচ্ছি, তখন হঠাৎ করে আবার আওয়াজ পেলাম যে ধূপ করে আবার একটা আওয়াজ, এবং আওয়াজটা পুরো আমরা ফিল করছি, মানে আমাদের পা মানে একটা ভাইব্রেশনটা আমি পাচ্ছি যে একটা কিছু হচ্ছে। কয়েক সেকেন্ড পর পরই ধূপ, আবার আওয়াজ, এই আবার আওয়াজ। তখন আমি বলতেছি কি ব্যাপার, কি হচ্ছে? ততক্ষণে আমরা কিন্তু অনেক দূর চলে গেছি, মানে আমরা কিন্তু এটা বলতেছি যে গলফ হাইটস এর ওই দিকে। তো সেখান থেকে ততক্ষণে আমরা চলে গেছি হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি। আচ্ছা, তো একটা সময় এসে আমি তখন আবার বললাম ড্রাইভারকে, আবার দিচ্ছি ঝাড়ি, তুমি ঠিক মতো দেখো নাই, তুমি এখনই গাড়ি থামাও, গাড়ি থামায় দেখো কি আছে। আমরা গাড়িটা সাইড করলাম, এটা হচ্ছে ওই যে ভিআইপি রোডটা একটু আগে আর কি, মানে ভিআইপি এন্ট্রান্সটা একটু আগে এয়ারপোর্টের। গাড়িটা দাঁড় করানোর পরে জুয়েলও গাড়ি থেকে নামলো। আমি গাড়িতে বসেছিলাম, তখন হঠাৎ করে জুয়েল বলে, জুয়েল বলে শোন ভাই একটা জিনিস দেখেন। আমি বলি কি, আপনি বাইরে হন। বের হলাম, বেরোর পর গাড়ির পিছনে কিন্তু কিছু নাই, সবকিছু নর্মাল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওই লাইনে আমাদের সামনে একটা মিনি ভ্যান, পিছনে আরেকটা গাড়ি, তার পিছনে আরেকটা গাড়ি, আমরা এখানে প্রায় 7-8টা গাড়ি সবাই পার্ক করা, এবং সব গাড়ি থেকে ড্রাইভাররা নেমে পিছনে চেক করছে কিছু আছে কিনা। মানে আমরা বলছি যে কি ব্যাপার, এটা কি হচ্ছে? সাথে সাথে আমাদের পিছনে যে গাড়িটা ছিল, একটা সাদা একটা মাইক্রোবাস ছিল। আমরা জিজ্ঞেস করলাম যে ভাই কি, বলে না ভাই কি জানি হয়েছে, পিছনে একটা আওয়াজ করতেছে। আমাদের গাড়ি তো আওয়াজ করতেছে, বাট কিছু নাই। এবং আমরা পরের গাড়িগুলো চেক করি নাই, বাট ওই আমাদের একটা তারাও ছিল। বাট আমাদের কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এটা কি, এটা একই জিনিস সবার কেন হবে। এবং আমরা কিন্তু ফিল করছিলাম যে আমাদের মানে সে গাড়ির পিছনে কেউ থাম্পিং এর মানে কেউ বাড়ি যদি দেয় বা ব্যাঙিং করলে পায়ে একটা ভাইব্রেশন হবে না, মানে পুরো আমরা এটা ফিল করছিলাম। আমি জুয়েল বললাম জুয়েল তুমি কি টের পাইছো যে একটা ভাইব্রেশন হচ্ছে? বলে হ্যাঁ শুনবে, আমি সবই টের পাইছি। বাট এটা তো খালি আমাদের গাড়িতে হলো একটা কথা, সবগুলো গাড়িতে হচ্ছে কেন? আমরা অন্যান্য গাড়িগুলো চেক করিনি, বাট দেখি বোঝা যাচ্ছিল যে তারাও নামছে একই কারণে, পিছনে গিয়ে চেক করছে কিছু একটা, মানে সবাই গাড়ি থেকে নামা। এইটা একটা ঘটনা, এটা একটা ছোট ঘটনা, এটা কোনো আমি মানে ভূত প্রেত আমি কিছুই বলছি না, বাট জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল এই রাস্তায়। তারপরে এই রাস্তা নিয়ে তো আমরা তো এই যখন ভৌতিস্ট করার আগের থেকেই যখন আমরা এইসব নিয়ে খুব ইন্টারেস্ট গ্রো করেছে, অনেক খবরই পেয়েছি, অনেক নিউজ শুনেছি। এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং গল্প হচ্ছে অনেক আগের কথা, এটা বেশ অনেক বছর আগের কথা। একটা কাপল রাত্রেবেলা ফিরছিল, তখনও অ্যাকচুয়ালি উত্তরা অতটা ফেমাস হয়নি, তখন উত্তরা লোকালয় অতটা বেশি না। ওকে, ফেরার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে একটা কাপল যাচ্ছিল, তার ওয়াইফটা মারা যায়। আচ্ছা, এটা একটা সত্যি কথা, কিন্তু সত্যি ঘটনা। ওয়াইফটা মারা যায় এবং হাজবেন্ড খুব পাগল টাইপের, মানে অনেকদিন খুব আপসেট ডিপ্রেস থাকে, স্বাভাবিকভাবে খারাপ অবস্থা থাকে। তা আমি গল্পটা শুনেছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে, আমাদের বড় ভাই সিনিয়র ফ্রেন্ড, ওনার ফ্রেন্ড হচ্ছে এই হাজবেন্ডের। অলরাইট, হ্যাঁ, তা অ্যাকর্ডিং টু হিম মানে হাজবেন্ডের কথা অনুযায়ী যে রাতেবেলা যখন গাড়ি চালিয়ে আসছিল, ইন্টারেস্টিং ব্যাপার ওইটি আপনার ওনারা যে জায়গাটার কথা বলছে, ওই জায়গায় একই জায়গা, ওইটার জাস্ট একটু আগে একটা টার্ন আছে, কিন্তু ওই টার্নটার ওইখানে ওরা দেখেছে যে একটা মানুষ দাঁড়িয়ে আছে ওখানে। আচ্ছা, রাতেবেলা একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং
একটা মানুষ দাঁড়ানো এবং হঠাৎ করেই মানে পুরাই মানে কোথা থেকে জেনে আসছে মানে ফ্রম নাথিং সাডেনলি মানে সামনে কেউ দাঁড়িয়ে আছে, ওটা দেখে তারা গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলায় এবং ফলার পরে অ্যাক্সিডেন্ট করে। এই কথাটা অনেকেই বলেছে কিন্তু তখন ওখানে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। এই ঘটনার পর কিন্তু মানে ইন্টারেস্টিং পার্টটা আরো বাড়ে, মানে মেইন ব্যাপারটা হচ্ছে এখানে ঘটনার পরে অনেক সময়ই অ্যাকর্ডিং টু দ্য হাজব্যান্ড সে নাকি রাতের বেলা গাড়ি চালিয়ে যখন যায় ওই জায়গা দিয়ে মাঝে মধ্যেই যায় এবং তখন নাকি তার ওয়াইফকে সে দেখে যে দাঁড়িয়ে আছে ওখানে, রাতের বেলা নাকি অনেক সময় দেখে। তো এই গল্পটাই একটা পার্টিতে রাত্রেবেলা করছিল কয়েকটা ফ্রেন্ড মিলে আর কি, তখন আমার যে পরিচিত উনিও এখানে ছিল, তো উনি এখানে শুনলো বলে তাই নাকি, বলে যে হ্যাঁ, বলে যে আমি মাঝে মধ্যেই দেখি। তখন বলে যে এগুলো অনেকেই পাত্তা দিচ্ছে অনেকে দিচ্ছে না, তাই এর মধ্যে তখন ওখানে 2-3 জন ছিল, 2 কি 3 জন, ওরা বললো যে না আমরা দেখতে চাই যে আমরা তারা গল্পটা করছিল উত্তর রাতেই বসি, উত্তর একজনের পাশে, তারা বলছে তাহলে আমরা দেখবো, তখন অনেক রাত আমরা দেখতে চাই, বলে যে ঠিক আছে চলো হয়তো আজকে দেখতে লাগ ভালো থাকলে আজকে তোমরা দেখবো। এবং তারপর যেটা হয়েছিল যে ওই গাড়িটা নিয়ে তখন তারা যখন ওখানে গিয়েছিল মানে গাড়িটা ওখানে একটা অ্যাক্সিডেন্ট করে, আবার একটা অ্যাক্সিডেন্ট করার পরে মানে 3 জনই ভয়ঙ্কর ভাবে মারাত্মকভাবে ইনজুর্ড হয়। ইনজুর্ড হওয়ার পরে তার পরে 3 জনের মধ্যে একজন মোটামুটি একটু স্টেবল ছিল, মানে অতটা সিরিয়াস অবস্থা, 2 জন ইমার্জেন্সিতে ছিল আর একজনের অবস্থা ভালো ছিল, একটা ফ্রেন্ডের আর কি। তো ওর সাথে পরে যখন অনেকে কথা বলেছে তখন ও মানে খুব মানে পাজল, সে বলে আমি একটা উইয়ার্ড জিনিস দেখছি, বলে যে কি বলে আমি দেখছি ভাবি দাঁড়ায় আছো এখানে, এই কারণেই গাড়ির কন্ট্রোলটা হারায় আর কি। আচ্ছা, তো এই ধরনের গল্প আমি অনেক শুনেছি, মানে এই জায়গাটা নিয়ে স্পেসিফিক এই জায়গাটা নিয়ে আমরা কিছু ঘাটাঘাটি করার পর অনেকে বলে, আমি কিন্তু শিওর এটা আমার শোনা কথা, যে ওখানে ওখানে একটা মাজার টাইপের কিছু একটা ছিল। আচ্ছা, তো প্রথমে নাকি রাস্তাটা করার সময় মাজার একটু জায়গা খেয়ে তার উপর দিয়ে রাস্তাটা হয়েছিল বা কিছু, তারপর নাকি রাস্তাটা একটু টার্ন ঘোরানো হয়েছে এখন। আচ্ছা, এটা অবশ্যই এটা আমি শিওর না, এটা আমি ভেরিফাই করিনি, বাট লোকজন এই কথাটা বলে, এখনো বলে। এবং আমার বাসা বাড়ি ধরে ডিউএইচএস, এবং আমি রাত্রেবেলা কখনো ওই দিক দিয়ে গেলে আমি ওই দিক দিয়ে ঢুকি, যে জায়গাটার কথাটা ওনারা বললেন। আচ্ছা, এবং ওরকম একটা জায়গায় আমি রাত্রেবেলা রাত 1টা-2টার দিকে আমি ফেরার সময় আমি দেখেছি যে রাস্তার মধ্যে সাদা, এটা কোনো মানুষ না, ভুট্টুত কিছু না, মানে জাস্ট সাদা মনে হয়েছে কি যে কোনো বস্তা টাইপের একটা কিছু কেউ মাটিতে ফেলে রেখেছে, এবং এটা হচ্ছে পুরা রাস্তার মাঝখানে। আচ্ছা, তো আমি একটু স্লো করেছি এবং আমি পাশ কাটিয়ে গেছি, এবং পরে আমি যখন রাস্তাটা ইউটার্ন নিয়ে বাড়ি ধারাতে ঢুকতে হয়, আমি ইউটার্ন নিয়ে যখন আসছি তখন আমি বস্তাটা দেখি নাই। আমার তখন মনে হয়েছে যে হয়তো বা বস্তা নেই, সাদা কোনো কাপড় টাইপের কিছু বা কাগজ টাইপের কিছু ছিল, আমি হয়তো চোখে ভুল দেখেছি, হয়তো বা বাতাস এটা সরে গেছে, এরকম একটা জিনিস। এবং এই সেম এক্সপিরিয়েন্স আমাদের লাস্ট ভূত এফএম করে আমরা যখন ফিরছি, তার রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন আমি এই সেম কথা বলতেছিলাম যে রাস্তা দিয়ে যখন যাই তখন এই জিনিস হয়। এবং জিব্রান এবং আমি আর জিব্রান ছিলাম, এবং আমরা সেম জিনিস রাস্তার মধ্যে 3টা জায়গায় আমরা এরকম সাদা কাপড়ের মতো আমরা দেখেছি মাটিতে পড়ে আছে সেম জায়গাটাতে। এটা হচ্ছে বাড়িধারে ডিউএইচএস এ ঢুকতে গেলে আমরা যদি অন্য উল্টা সাইড থেকে আসি, মানে এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে ইউটার্নটা যে নিতে হয়, ইউটার্নটা নেওয়ার একটু আগেই ওই জায়গাটাতে আমি এই জিনিসটা আমার 2বার এক্সপিরিয়েন্স করেছি, যে সাদা, এটা কি বলবো, সাদা অনেক সময় যে কিছু বস্তা থাকে না, চাল ডালের বস্তা টাইপের থাকে, একটু সাদা টাইপের, ওই টাইপের লাগে দেখতে, বাট আমরা ঘুরে এসে আমরা কিছু পাইনি, এটা 2বার ওকে এই জায়গাটাতে, এবং আমরা 3বার দেখছি। ইনফ্যাক্ট আপনি ভূতের থেকে বেরোই আমরা যাচ্ছিলাম, তখনই আপনি বলছিলেন যে আজকে বোধহয় দেখবো আমরা এটা একটা, মানে এটা মাঝে মাঝে যে আমার হয় আমি বলি আর কি, বাট ওটা মিললে তখন মজা লাগে আর কি। এই রাস্তাটা বেশ ইন্টারেস্টিং, এটা এর আগেও আমরা দেখেছি অনেকবার যে এরকম একটা জিনিস হয় বা হয়েছে, অনেক মানুষজন এসে আমাদের এই গল্পটা বলেছে যে এরকম একটা ঘটনা। এবং এরকম ঘটনা তার মানে আমি দেখেছি যে প্রত্যেকটা শহরে না হোক অনেক জায়গাতে আমি দেখেছি যে এরকম কোন কোন জায়গায় দেখি যে হঠাৎ করে হাইওয়েতে হঠাৎ করে বাস অথবা বাসটা হয়তো একটু স্লো করার পরে বলে যেখানে থেমে একটু স্লো যাওয়ার নিয়ম, রাইট? কারণ এখানে হচ্ছে একটা মাজার আছে, আগে যখন যে কয়েকজন হচ্ছে এটা করে নাই তারা নাকি অ্যাক্সিডেন্ট করেছে কোনো একটা জায়গায় গিয়ে, এরকম ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু এরকম ঘটনা জানা যায়। এবং আমি এরকম ঘটনা বেশ কিছু আমি ইমেলও পেয়েছি, সেগুলো পরে হয়তো শেয়ার করব। কিন্তু এই যে আপনি উত্তরের কথাটা যেটা বললেন, সেই ঘটনাটা আমার ফ্রেন্ডের সাথে হয়েছে। আমাদের এখানে কয়েকজন গেস্ট এসেছিলেন, তারা বলেছেন, আমাদের লিসনার আর কি, তারা বলেছেন সেম ঘটনা। এবং কোনো একটা কারণে একদিন আমি ট্যাক্সি নিয়ে ফিরছি, এবং আমি ট্যাক্সিওয়ালাকে জাস্ট ওই জায়গায় এসে বলছি যে আচ্ছা এখানে নাকি এরকম ঘটনা আছে, তো সে বলে কি
স্যার বলছি আপনাকে, তারপর ওই জায়গাটা পার হলো বনানীর কাছাকাছি এসে তারপর সে বলছে হ্যাঁ স্যার ওইখানে আসলে ওই জায়গাতে এই জিনিসটা নিয়ে কথা বলতে চায় না। এটাও আমরা শুনেছি, মানে আমরা অনেক যখনই যাদেরকে জিজ্ঞেস করি এই রাস্তাটা নিয়ে তখন ওই জায়গাটায় বলতে চায় না, বা ওই মানে আমাদের হয় কি যে ওই জায়গাটাতেই আসতে তখন মনে পড়ে এবং বলে যাচ্ছে এখানে এরকম ঘটনা আছে না, জাস্ট বললো না এবং পরে এসে বললো যে স্যার আমি নিজেও দেখেছি। আপনি বললেন যে কি দেখছেন আপনি, তো সে যেটা দেখেছে যে একটা মহিলা জাস্ট রাস্তার এই পাশ থেকে ও পাশে পার হয়ে যায় এবং এমন ভাবে হয় যে গাড়িটা জাস্ট স্লো করতেই হবে এরকম একটা কিছু। তা বললাম যে কেন এরকম হয়, তখন সেও এই কথাটা বলেছিল যে এখানে হয়তো এখানে কি একটা মানে মাজার ছিল বা কিছু না, একটা কবর ছিল। সে যেটা বললো যে এখানে একটা কবর ছিল, সেই কবরের উপর দিয়ে রাস্তাটা হয়েছে। এই গল্পটাই আমি শুনেছি, অনেকেই আমাকে বলেছে এই জিনিসটার জন্য। যাই হোক একই টাইপের ঘটনা অনেক সময় অনেক জায়গায় ঘটে। আপনাদের সাথে তো আমার মনে হয় যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো আপনি দেখতেই পেলেন, মানে শুনতেই পেলেন আর কি, যে একই ঘটনা ওই জায়গায় অনেকের সাথে ঘটেছে। আচ্ছা হ্যাঁ এক্স্যাক্টলি, সুমন ভাই যেটা বললেন আমি একমত। আমিও শুনেছি যে ওখানে একটা মাজার ছিল বা কবর ছিল, এই জন্যই নাকি এই ধরনের ঘটনা ঘটে বা ইনসিডেন্ট ঘটে। ওকে, আমি জানি না কথাটা কতটুকু সত্যি, বাট আমি এটা শুনেছি। অলরাইট, আমরা একটা ব্রেকে যাই না, আমরা একটা ব্রেকে যাই। আর এর মাঝখানে আমরা বলে দিই যে আমাদেরকে SMS করেছেন জেমস, SMS করেছেন আমাদেরকে রিতা, SMS করেছেন কাউসার, জুমন, দেলোয়ার, নাহিদ, এছাড়াও জিসান, তারপরে হচ্ছে স্কেপটিক, এছাড়াও SMS করেছেন থান্ডার বয়, SMS করেছেন নাফিজ, ঘোস্ট বুস্টার, SMS করেছেন জাকির সহ আরো অনেকে। আমি তৌফিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে কষ্ট করে যে সময় দিয়েছেন দুজনকেই। সো আমার মনে হয় যে অনেক ধন্যবাদ আপনাদেরকে, কষ্ট করে এত রাত্রে এসেছেন আমাদের সাথে জয়েন করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাজ ওয়েল। আপনার সুবাদেই আমরা আসলে এই আমাদের ঘটনাটা শেয়ার করতে পারলাম। অলরাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত FM, কোথাও যাবেন না, ফিরে আসবো একটু পরে। আর ইন দ্য মিন টাইম আপনারা করতে পারেন SMS লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, জানিয়ে দিন যদি আপনার এরকম কোনো ঘটনা থাকে, আপনার ঘটনাগুলো জানতে চাই এবং সেই ঘটনাগুলো যদি নিশ্চয়ই আপনি শেয়ার করতে পারবেন আমাদের সাথে একদম লাইভে, সবাইকে জানাতে পারবেন সেই ঘটনাগুলো। সুতরাং SMS করুন। আর এই মুহূর্তে গান শুনে আসবো, আর যে গানটা প্লে করবো সেটা আমার অসম্ভব পছন্দের গান এবং মনে হয় যে এই সিচুয়েশনে খারাপ লাগবে না, সেটি হচ্ছে হলি ড্রাইভার বাই ডিও। চলুন শুনে আসি গানটি। স্টে টিউনড, রেডিও ফুর্তি, কোথাও যাবেন না। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে ভূত FM। ঘড়িতে সময় কি দরকার, সময় জেনে কি হবে। চলছে ভূত FM, সেটা সবচেয়ে বড় কথা। এবং সাথে আছি রাসেল, আর আমাদের সাথে রয়েছেন ভৌতি স্ট্রিম এবং আমাদের আরো দুজন নতুন গেস্ট এবং লিসনার, যারা আমাদের গত সপ্তাহে আমাদের শো শোনার পরে আমাদেরকে ইমেইলে অনেক বড় একটা গল্প পাঠিয়েছিলেন। তার আগে যে বলে দিই, যারা আমাদের SMS করছেন তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করতে চান তারা লিখবেন ভূত FM BHOOTFM ভূত FM @radiofurti.fm RADIOFOORTI.fm। আর এর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের SMS করেছেন অলরেডি অনিতা, এবং তিনি বলেছেন যে তার বাসার 4th ফ্লোর থেকে, সেখানে মানে 4th ফ্লোরে তারা থাকেন এবং 5th ফ্লোরে কেউ থাকে না, বাট মাঝে মাঝে মাঝরাতে তারা বিভিন্ন ধরনের সাউন্ড পান, একটা মশলা পেশার মতো এরকম শব্দ পান, কিন্তু ওখানে কেউ থাকে না। অলরাইট, লুনা আমাদের SMS করে বলেছেন যে ভূত FM শোনার পরে তার ভয়ঙ্কর রকমের ভয় লাগে, তারপরও তিনি ফ্রাইডের জন্য ওয়েট করেন
যে কখন ভৌত এফএম শুনবেন। থ্যাঙ্কস জানিয়েছেন আমাদেরকে এবং মোস্ট ওয়েলকাম। এবং আমাদের এবং ভৌত টিমের অনেক অনেক প্ল্যান আছে আপনাদের সবাইকে নিয়েই। সো আমার মনে হয় যে জাস্ট আপনাদের যেটা করতে হবে সেটা স্টে টিউন টু রেডিও ফুর্তি, দেখা যাক কি হয়। আর এছাড়া আমাদের SMS করেছেন জেমস, SMS করেছেন হাফিজ, SMS করেছেন আমাদেরকে নাহিদ, কাকলি, আলিফ, নাইম, আমাদেরকে SMS করেছেন মুন্না 46, ফারহান, সুমি, আমাদের SMS করেছেন বাশার, SMS করেছেন এছাড়াও আফনান, নাজিম সহ আরো অনেকে। আমি একে একে সব SMS গুলো পড়ার চেষ্টা করছি। যার আরো একবার বলে দিই, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন 9840 নাম্বারে, চলে আসবে আমাদের কাছে। আর আমাদের যে গেস্ট এখন যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব। নামটা একটু শুনি। তার আগে আমি একটা কথা বলছি, হচ্ছে যে এর আগে যে গেস্ট ছিলেন উনি তো দেখেছিলেন একটা গরু, তারপর সুমন ভাই বললেন যে উনি দেখেছেন চালের বস্তা। তো ওটা শোনার পর আমরা বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। ওকে, একটা হয়নি কি আছে নাকি? বিরিয়ানি টাইপের কিছু না, মানে ছিল, ইনফ্যাক্ট খেয়ে ফেলেছে মাসুম, এটা হচ্ছে মুশকিল। কিছু করার নাই, এটা মাসুমের দোষ। আচ্ছা, আমরা গল্পে যাই, মানে ঘটনায় যাই। নামটা? আমি ইমরান, আমি খালিদ, আমার কাজিন, দুজনে প্রাইভেট ভার্সিটিতে ফার্মেসিতে পড়তেছি। ঘটনাটা গত বছরের অক্টোবরের 9 তারিখ পরীক্ষা হয়েছে, সবাই জানেন। তো পরীক্ষার পরে স্বাভাবিক একটা পরীক্ষা হচ্ছে, এটা মেডিকেল পরীক্ষা হয়েছে, মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। অলরাইট। তো পরীক্ষার পরের দিন 2 দিন পরে রেজাল্ট হয়। স্বাভাবিকভাবে অনেক টেন্স, কি হবে না হবে। তো বাসায় বললাম যে না, বাসায় থাকলে অবস্থা খারাপ, আমাদের মানে বাইরে থেকে আসতে হবে, ঘুরতে হবে। তো আমাদের হাউসকিপার উনি একটা ভালো বুদ্ধি দিলেন যে ওনাদের বাড়ি সিরাজগঞ্জ, ওখানে দেখার মতো অনেক কিছু আছে যাওয়ার জন্য। তো বাসায় অনেক চিল্লা করে রাজি হলাম যে হ্যাঁ যাবো আমরা। তো আমরা গিয়ে ঘুরে আসছি, প্রথমবার দেখে আসছি, দেখার মতো অনেক কিছু আছে। তো পরে আমরা যখন ঢাকায় চলে আসছি তখন একদিন সিদ্ধান্ত নিলাম যে চলো এবারে কি ভালো করে দেখে আসবো। তো ডিসেম্বরের দিকে আমরা আবার যাই। সিরাজগঞ্জ থানাটার নাম হচ্ছে তারাস। ওখানে আমরা যখন নামি, ইচ্ছে করে বিকাল করে গেছি, তখন রাত 9টা বাজে। তো তারাস থানা থেকে বারোহাসটা হচ্ছে গ্রাম। এটা চলন বিলের একদম মাঝখানে এবং যাওয়ার জন্য একটা রাস্তা। ওখানে কোনো রিক্সা নেই, জাস্ট ভ্যান চলে। তো আমরা যখন গেছি তখন 2টো ভ্যান আছে, কেউ যাবে না। তো জিজ্ঞেস করলাম যাবে না কেন? তো বললে যে ওই রাস্তায় মানে রাতের বেলা যাওয়া কেউ যায় না, কোনো ভ্যান চালকে যাবে না। তো অনেক কষ্টে রাজি করালাম, তবে ওনার শর্ত হচ্ছে যে ওনার সাথে একটা খালি ভ্যান চালক নিয়ে যেতে হবে। খালি ভ্যান চালক? কেন? উনি যাবেন, সাথে আরেকটা খালি ভ্যান চালক নিয়ে যেতে হবে। তো আমরা স্বাভাবিক জিজ্ঞেস করলাম যে একা কেন যেতে যাচ্ছে না, আমরা তো আছি মাত্র 3 জন, আমি, আমার কাজিন খালিদ আর আমার একটা ফ্রেন্ড ছিল ইমশাদ। তো উনি যেটা বললেন যে আমার তো ফিরতে হবে একা। তো এখানে নাকি প্রায় বিভিন্ন ধরনের ঘটনা হয়, যেহেতু পুরো চলন বিলের মাঝখানে, তো ওনার এই পুরো 10 কিলোমিটার রাস্তা একা উনি আসতে পারবেন না। তো আমাদের তো আর কিছু করা ছিল না, রাজি হলাম যে ঠিক আছে চলেন। তো বারোহাস পৌঁছাইছি আমরা তখন রাত 11টা বাজে। ওখানে হয়েছে ছোট ছোট মানে ছনের ঘর আছে, 50 টাকা করে রাতে ভাড়া দেওয়া হয়। ওটা মানে ঘরগুলা করা হয়েছে কারণ হচ্ছে ওখানে 2টো মন্দির আছে, 3টে ছিল, একটা ভেঙে গেছে। 2টো মন্দির আছে এবং 2টো মন্দিরের উপরে বিশাল বড় বড় 2টো বট গাছ। তো অনেকে আসে দেখার জন্য, যার কারণে ঘর করা আছে। তো আমরা ছিলাম ওখানে। তো রাতের বেলা আমাদের ঘুম আসতেছে না, স্বাভাবিক আমরা ঘুমাই একটু পরেই, আমি একটু আগে হলো অনেক পরে ঘুমাই। তো বের হইলাম আমরা যে দেখে আসি। ওখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের তো সব চিনা, আগের বার যেহেতু যাওয়া হয়েছে, তো পুকুর পাড়ে গিয়ে বসছি আমরা। ওখানে হচ্ছে মানে জায়গাটা বর্ণনাটা আমি দিই, 3টি মন্দির, একটা ভেঙে গেছে, 2টো মন্দির আছে, 2টো মন্দিরের উপরে হচ্ছে 2টো বট গাছ। আর সামনে কতটুকু ফাঁকা জায়গা, এর সামনে 4 কোণে একটা পুকুর। তো ওই পুকুরে আমরা বসছি। তো বসার পরে বসে রয়েছি, মানে ওখানে আমার যে ফ্রেন্ড গেছিল যে ইমশাদ, ও বলতেছে ভাই প্রচন্ড মাথা ব্যথা, আমি বসতে পারবো না, চলেন আমরা চলে যাই। তাই বললাম তোমার হঠাৎ করে মাথা ব্যথা কেন? তো বলতেছে বুঝতে পারতেছি না। ও চলে আসছে, চলে আসছে, আমরা সবাই চলে আসছি এখানে। তো আর জানি, আর তখন কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডা ছিল। তো ও মাথা ব্যথা ভালো হয়নি, চলে আসছে, পরের দিন চলে আসছে। ইমশাদ চলে আসছে, মানে ওই রাতে আমরা যাইনি এখানে, পরের দিন সকালবেলা ও চলে আসছে। ইমশাদ চলে আসছে, আমি আর ও রয়েছি 2 জন। পরদিন গোসল করবো। তো গোসল করার জন্য গ্রাম
ভাবলাম যে পুকুরে নামবো। তো ও মোবাইল নিয়ে বসে রয়েছে, আমি নামছি গোসল করব। তো দাবাদাবি করতেছি, ও ভিডিও করতেছে। তো ওখানে গ্রামের 2-3 জন লোক ছিল, ওনারা এসে খুব ধমকাচ্ছেন যে এটা নাকি ওনাদের পবিত্র পুকুর। আচ্ছা। অনেক আগে যখন গ্রামের লোকদের বিয়ে হতো তখন যাদের থালা বাসন নিয়ে এনে ওনারা গিয়ে পুকুরের কাছে চাইতো, পুকুরকে বিরানি দিলে পুকুর থেকে নাকি কাঁসার থালা বাসন এগুলো আসতো। মানে হচ্ছে ওই এলাকার লোকজন সবাই, হ্যাঁ লোকজন সবাই জানে। আচ্ছা। আবার বিয়ের পরে ফেরত দিয়ে দিতে হতো, বাসন ফেরত দিয়ে দিতে হতো। আচ্ছা। তো আমাদেরকে উঠায় দিল যে হ্যাঁ উঠে যান, এখানে গোসল করা যাবে না। তো আমরা চলে আসছি। ওই দিন সন্ধ্যায় আমাদের ই ছিল যে প্রথম দিন দেখতে পেলাম যে ওই দিন থেকে পরদিন সকালে আমরা চলে আসবো। তো বসে আছি, দুপুরবেলা চলে আসলাম আমরা। সন্ধ্যাবেলায় আবার গিয়ে ওখানে গিয়ে বসছি। সন্ধ্যা হয়েছে, মাগরিবের আযান দিচ্ছে, অন্ধকার হয়ে গেছে। আমি আরো বসে রয়েছি, ঠান্ডা ঠান্ডা খুব ভালো, মানে হালকা হালকা বাতাস আসতেছে। পুরো মানে ওই এলাকাটা ফাঁকা, চলনবিলের মাঝখানে ছোট্ট একটা গ্রাম। তো বেশ বাতাস। খানিকটা সময় গেছে, 7টা-8টা বাজে। তখন একজন লোক মানে ফেসে গলায় আসছেন, বসে বলতেছেন যে এখানে সন্ধ্যার পরে বসা যায় না। তো আমি বললাম যে আঙ্কেল কি সমস্যাটা কি? বললো যে দেখালো আমাদেরকে যে এই পুকুরের আর মন্দিরের মাঝখানে যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা গেছে পিছনে একটা খাল, মন্দিরের পিছনে একটা খাল, খাল হয়ে ওই পাশে একটা জমিদার বাড়ি আছে। আচ্ছা। পুরাতন জমিদার বাড়ি, 3 তলা। বললো যে এইটা হচ্ছে বুদ্ধের স্বীকৃত পথ। উনি মানে বেশ জোর গলায় বললেন যে এটা হচ্ছে বুদ্ধের স্বীকৃত পথ। তো আচ্ছা, জিন্দের স্বীকৃত পথ। আচ্ছা, জিন্দের একটা স্বীকৃত পথ। ওখানে মাগরিবের নামাজের পর থেকে ফজরের আযানের পূর্ব পর্যন্ত হাঁটা সম্পূর্ণ নিষেধ। আচ্ছা। বললাম যে ঠিক আছে, চলে আসছি। বাজার ওখানে 12 মাসের যে বাজারে চলে আসছি। তো ওরা আবার বললো যে না যাবো, যে ভূত যদি দেখা যায়। তো নর্মালি আমাদের মনে কিন্তু ওই ভয়টা ছিল না যে ভূত দেখবো, যে সময় কাটাবো, চলে আসবো দেখার মতো, এটাই। তো আমরা যখন গেছি তখন আবার যখন গেছি বসে গেছি 10টা সাড়ে 10টা বাজার সময়। তো আরেকটা জিনিস বলা হয়নি যে মন্দিরের সামনে সবসময় কিছু হাঁস থাকতো এবং রাজহাঁস। আচ্ছা। হাঁটাহাঁটি করতো, লোকজন কেউ কিছু বলতো না, হাঁটাহাঁটি করতো। তো রাতের বেলা বসে রয়েছি, থাকার পরে ও বলতেছে ইমরান ভাই কেউ নেই। গ্রাম তো স্বাভাবিক 8টা পরে একদম সবাই শুয়ে পড়ে। বুঝতে পেরেছি। তো 10টা বাজে উনি মানে ও বলছে যে চলেন একটা হাঁস তো আমরা ইচ্ছা করলে খেতে পারি। তো ওর কাছে চাকু ছিল, মন্দির দড়ি দিয়ে কিন্তু পুরোটা একটা সীমানা দেওয়া আছে, ভিতরে যাওয়া যায় না। তো ওই দড়ি কেটে ও ভিতরে ঢুকছে। আমি বলছি যে আমি দাঁড়িয়ে আছি, পাহারা দিচ্ছি, তুমি কি করো। তো ও গেল, খালি দেখলাম যে অনেকটা হাঁসের উপরে সেটা করছে। তো নিয়ে চলে আসছি আমরা ওখান থেকে ব্যাগে করে বাজারে চলে আসছি, 12 বাজে বাজারে আসার পরে হোটেলে বলছি আমরা যে আমাদের এটা করে দিতে হবে, রান্না করে দিতে হবে। তো ওরা বললো যে হ্যাঁ রান্না করে, মানে রাজি হচ্ছে না, স্বাভাবিক রাজি হয় না, হোটেলের কাজকর্ম আছে। তো আমরা বললাম যে হ্যাঁ এটা রান্না করার জন্য আমরা টাকা দিব, প্লাস অর্ধেকটা আপনারা রেখে দিবেন। রাজি হলো, সেটাও বুঝেছি। তো রান্না করার পর আমরা খাচ্ছি। তারপরে এখন খাওয়ার কাজ হচ্ছে ওখানে দেখার মতো ওই পুকুরটাই খুব সুন্দর, ওখানে চলে আসছি, বসে রয়েছি। তো খাচ্ছি, আর হচ্ছে হাঁসের যে মাংসগুলো খুব শক্ত, এগুলো ভাঙা যায় না, হাঁসের মাংস নর্মালি খুব শক্ত হয়। তো আমরা পুকুরের মধ্যে ছুঁড়ে মারতেছি। তো একটু পর লক্ষ্য করলাম যে পুকুরের যে জায়গাটা আমরা মানে মাংসগুলো ছুঁড়ে মারতেছি, ওই জায়গাটা থেকে মানে অন্ধকার জায়গা তো আলু হচ্ছে, আলুর মতো চাঁদের আলু যেমন পুকুরে বললে যা হয় সেরকম। তো খালিদ আমারে বললো যে ইমরান ভাই আকাশে তো চাঁদ একটা, তো পুকুরের মাঝখানে চাঁদের একটা ছায়া পড়ছে, আর এখানে যেখানে আমরা মাংসটা ছুঁড়ে মারছি এখানে চাঁদের মতো আরেকটা গোল আলু, 2টা আলু পড়বো। তো ও আবার করতেছে যে আগে যেহেতু মানে কাঁসার থালা বাসন পাওয়া যেত পুকুরকে বিরিয়ানি দিলে, তো হয়তো আমরা এখানে মাংস হয়েছে, হয়তো মানে কোনো একটা কিছু পুকুরে ভাসছে। তো ও নেমে গেছে, আমি বসে হয়েছি, ও নেমে গেছে। নেমে যাওয়ার পরে ওখানে কিন্তু শুধু ঘাস, কোনো কাজে নেই, বালি আর ঘাস। তো ও হোঁচট খাইছে, হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি যেটা দেখলাম যে পুরো স্ক্যার্ট হয়ে গেছে, যে আলুটা চলে আসছে, কিনারার দিকে চলে আসছে। তো আমি তো মানে গলা পোড়া শুকায় গেছে, আমি খালি এটুকু বলছি যে খালি তুমি চলে আসো উঠা। ও নিজে বুঝতে পারছে যে আলুটা চলে আসছে, একটা লাফে উঠছে উপরে। ওঠার পরে ওই আমরা চলে আসতেছি যে না ওখানে আর বসা যাবে না, ভয় না ঠিক মানে অবাক হয়ে গেছি যে কি এটা হতে পারে। চলে আসার পরে যখন আমরা মন্দির ক্রস করে আসতেছি, একটা লোক আমাদের থামালো। তো অন্ধকারে লোকটার চেহারা আমার মনে নেই, বেশ চিকনা চাকনা মনে হলো এবং পৈতা পড়া ছিল, এটা আমার মনে আছে, একটা পৈতা পড়া ছিল। তো উনি বললেন যে ব্রাহ্মণ টাইপের কি অনেকটা। উনি বললেন যে আমি সন্ধ্যাবেলা না করছিলাম যে এখানে বসা যাবে না, এখানে যা করে গেলি তোরা এটা এবার সামলাইতে পারবি তো।
আমার জাস্ট শুধু এইটুকু মনে আসছে, ঠান্ডার মধ্যে এইটুকু মনে আসছে যে উনি বলছেন যে যা সামলাতে পারবে কিনা। আপনারা কি আগে আসলে ওই লোকটাকেই দেখেছিলেন, মানে যখন কেউ নিষেধ করেছিল ওই লোকটা? আমরা যখন দেখলাম তখন ওই চাদর মোড়ানো ছিল গায়ের মধ্যে, বুঝতে পারি তখন খালি গায়ে ছিল। তখন খালি গায়ে ছিল, পৈতে আমরা ওকে। উনি মন্দিরের ওখান থেকে বললেন। আচ্ছা, উনি কারণে আপনাদের ব্যাপারগুলো এরকম ওনার কথা শুনে মনে হচ্ছে যে উনি সবকিছু জেনেছেন যে আপনারা কি করেছেন। আমাদের যেটা মনে হয়েছে উনি হয়তো মন্দিরের পুরোহিত, অন্ধকারে দেখে ফেলেছেন যে আমরা কি করছি। মানে উনি যে ওটা যে ভূত না কি না জিন, ওটা আমাদের মাথায় তখন আসে না। আমাদের কথা হচ্ছে উনি পুরোহিত হয়তো জেনে ফেলছেন, এখন হয়তো এই কারণেই বলতেছেন হ্যাঁ হাঁস খেয়ে ফেলছি, মন্দিরে হাঁস হয়তো খেয়ে ফেলছি, প্রবলেম হতে পারে। তো আমরা সোজা দৌড় চলে আসছি একদম পরদিন সকালবেলা ওই তারাস থেকে সোজা। তারপরে সেই লোকের যে কথাগুলো ছিল সেই লোকের কথা কি ঠিক হয়েছিল? যখন ঢাকায় এসেছেন তখন কি আপনাদের মধ্যে সেই মানে ওইখানে যে কাজগুলো করেছিলেন তার ফলাফল হিসেবে কিছু হয়েছিল? হ্যাঁ, তারপর কি হয়েছিল? সেটা হয়েছিল যে আসার পর থেকে আমার বমি বমি ভাব, কিন্তু বমি হচ্ছে না। আমি বুঝতে পারছি না কেন বমি হচ্ছে না, প্রচন্ড বমি হচ্ছে না, কিন্তু ও একদম বমি করে অবস্থা খারাপ, যা খাচ্ছে বমি করে দিচ্ছে, যা খাচ্ছে বমি করে দিচ্ছে। তো ও মানে নামটা খালিদ, কাজিন খালিদ, ও হচ্ছে এরকম। তো আমার ওর সমস্যা পরদিন ভালো হয়ে গেছে, খালিদের সমস্যাটা ভালো হয়ে গেছে, যে ওর বমি করে, আমার বমি হচ্ছে না, জ্বর বেড়ে গেছে, বমি হচ্ছে না। তো আমি ওভাবে রয়েছি, তো 3-4 দিন জ্বরে গেছে। এরপরে আমি মানে তখন আমার তাড়াতাড়ি ঘুমায় পড়তে হতো। রান্না খাওয়ার সময় কি মনে হচ্ছিল রান্না কোনো প্রবলেম ছিল? এর আগে হাঁস খাওয়া হয়নি কখনো, ওই ফার্স্ট হাঁস খাওয়া ছিল। তো হাড্ডিগুলো প্রচন্ড শক্ত। তো আমি পরে জিজ্ঞেস করছি, অনেকে বলছে যে হাঁসের হাড্ডি অনেক শক্ত, কিন্তু গরুর মতো শক্ত না আর কি। হ্যাঁ, প্রচন্ড শক্ত ছিল, হাড্ডি ভাঙতে পারিনি। ওকে, অলরাইট, থ্যাংক ইউ আপনাদের সেই গল্পটা শেয়ার করার। এবং পরবর্তীতে সেই পুরোহিত বলুন আর ব্রাহ্মণ বলুন বা অন্য কোনো কিছু বলুন, সেই তিনি যা বলেছিলেন সেটার কিছু কিছু ফলাফল আপনারা ভোগ করতে হবে এখানে ঢাকায় এসে সেই কষ্টটা হয়েছিল। থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করলেন এটা। আপনি যদি শেয়ার করতে চান আমাদের সাথে এরকম কোনো ঘটনা, তাহলে আমাদেরকে সরাসরি ইমেল করতে পারেন bhutfm@radiofurti.fm। এখানে আপনারা SMS করতে, আপনারা ইমেল করতে পারেন। আর SMS করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে পারেন 9840 নম্বরে। অর্ক আমাদের SMS করে বলেছেন তার বাসায় আজব সব কাহিনী হয়। 3টায় বাসায়, রাত 3টায় বাসায় মনে হয় যে কেউ কলিং বেল বাজাচ্ছে, তারপরে গেটটা কেউ খুলে দিল, গেট খোলার শব্দ, এরকম অদ্ভুত সব ঘটনা রাত 3টার সময় ঘটে। আমরা বলেছিলাম যে রাত 3টা আসলে খুব অদ্ভুত একটা সময়। নীলু আমাদেরকে বলেছেন যে যখন ভূত এফএম সবাই আড্ডা শেষ করে বা এখানে যখন ভূত এফএম এই প্রোগ্রামটা শেষ করে যখন বাসায় ফেরে তখন কোনো সমস্যা হয় কিনা। এখানে ম্যাক্সিমাম মানুষই তো মানে যেমন আমি তো বাসায় ফিরি না, সো বলতে পারছি না। আর সবাই যারা আছেন, সাকিব ভাই আছে, সাকিব ভাই নিশ্চয়ই, সাকিব ভাই, সুমন ভাই এবং জিবরান ভাই যে গতদিন একটা ঝামেলা হয়েছিল সেটা তো বললেনই। সাকিব ভাই আপনার তো মনে হওয়ার কথা না, যদি আপনার কখনো হয় না? আমার ইউজুয়ালি হয় না ঝামেলা। আমি যে সোনাদের কিছু কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে যে এটা কবে হয়েছিল? এটা হয়েছে ডিসেম্বর হয়েছে সিরাজগঞ্জের দিকে। হ্যাঁ, সিরাজগঞ্জ। তো ওইটা ওই এইসব ব্যাপারে কি পরে গিয়ে কারোর সাথে কথা বলেছিল? হ্যাঁ, আমাদের এই সমস্যাটা ভালো হচ্ছিল না। আমার হঠাৎ করে প্রচন্ড রকমের গা ফুলে গেছে, ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখানোর পরে বলছে যে ব্লাডের মধ্যে অ্যালার্জির যে মাত্রাটা এটা প্রচন্ড বেড়ে গেছে, তো প্রচুর ওষুধ খাইতে হয়েছে এটা ভালো হওয়ার জন্য। তো আমরা যখন আবার ফেরত গিয়েছি, ওখানে ফেরত যাওয়ার পরে ওখানের জমিদার ছিলেন 2জন, যেটা জানতে পারলাম আর কি, যে দেলোয়ার চৌধুরী আর হচ্ছে ওনার ভাই ছিলেন দেদার চৌধুরী। ওনার নাতি এখন ওই এলাকাতে আছেন, নাম হচ্ছে পিতল চৌধুরী। তো ওনার কাছে সম্পূর্ণ ঘটনাটা আমরা শুনছি যে এখানে এরকম হয়তো জমিদার বাড়িটা আছে, জমিদারের সব সম্পত্তি মানে পরবর্তীতে নাকি জিন আর সাপ হয়ে গেছে। তো এরপরে মন্দিরটা নাকি, মন্দির কেমনে হয়েছে কেউ বলতে পারে না। আচ্ছা, আপনি এখানে একটা মজার কথা বলছিলেন, সেটা হচ্ছে যে এই মন্দিরটা আসলে মানে হিন্দুরা, হ্যাঁ, এই মন্দিরটা মানে 2 ধর্মের লোকেরা ইউজ করে। হিন্দুরা বলে এটা মন্দির, ওনারা এসে মনসা পূজা করেন। আর মুসলমানরা বলেন যে এটা হচ্ছে মানে কি বলে মাজার। ওনারা এখানে মিলাদ হয়, প্রতি সপ্তাহে এখানে একটা মিলাদ হবেই। তো এটা মসজিদের মুয়াজ্জিন বলছিলেন যে মানে ওনারা নাকি স্বপ্নে দেখছিলেন যে এখানে নাকি একটা মাজার, এখানে একজন পীরের কবর। তারপর মানে 2 দলেই এখানে আসে। আচ্ছা আচ্ছা, না। আচ্ছা, এখানে তারপরে কি হলো যখন ফিরে গেলেন? তারপরে এই ঘটনা যখন বলে তখন ওরা কি বললো? ওরা বললো যে ওই আগের যে এগুলা, যে এই মন্দিরের এখানে
কেউ যায় না এখানে কারো যাওয়া নিষেধ। খালি হিন্দুরা যখন পূজা করতে চায় তখন পূজা করে, আর যখন মুসলমানরা আসে তখন মিলাদ পড়ায়। এখানে হাঁস থাকে, সবসময় হাঁস থাকে, এবং কেউ হাঁস মানে কিছু বলে না, হাঁসগুলো হাঁটাহাঁটি করে। তো ওই সবগুলো আমরা শুনছি যে ওই জমিদারের কাছ থেকে। তো আমরা ওখানে মুয়াজ্জিন যে ছিলেন, মুয়াজ্জিন ওনার সাথে আমরা যোগাযোগ করে ওনাকে আমরা সব ঘটনা মানে সম্পূর্ণ ঘটনা বলছি, যে একদম যা যা করেছি আমরা সবকিছু বাদ দিই। যে এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা মানে রাতে ঘুমানোর পরেও এইগুলা দেখতেছি যে কালো লম্বা কেউ একজন এসে আমাদের গলাতে। আচ্ছা, আপনি একটা জিনিস মিস করেছেন, সেটা হচ্ছে আমি বলবো, সেটা হচ্ছে আপনি ইমেইলে লিখেছিলেন, রাইট? ওই যে আপনার আরেকটা সমস্যা হয়, এটা তো আপনার যে এমনি শারীরিক সমস্যা, ঘুমের সময় যেটা সমস্যা, ওই সমস্যাটা একটু বলেন। যে কেউ একজন মনে হচ্ছে যে হ্যাঁ কেউ একজন ওই আমি যেটা দেখছিলাম যে লম্বা চওড়া একজন লোক, ঠিক ওইরকম কালো একটা কিছু আমার মানে ঘুমানোর পরে এটা মাথার কাছে এসে বসে আমার মাথায় হাত বুলায় দেয় এরকম। এটা তো ওইখানে থেকে ফিরে আসার পর থেকে হয়। এখনো কি হয় এটা হচ্ছে এখন একদম কমে গেছে। আর অ্যাকচুয়ালি আমার অভ্যাসটা আমি ওই কারণে পাল্টাতে গেছে। আমি আগে ঘুমায় পড়তাম 12টায় থেকে, তো 12টায় ঘুমাইলে আমার এই প্রবলেমটা, আমি জানি যে আমি ঘুমাইলে আমার এই প্রবলেমটা হবে হয়তো। তো আমি ধীরে ধীরে অভ্যাস করলাম যে ফজর আজানের পরে ঘুমানোর। আপনি এই সমস্যার জন্য ফজর আজানের পরে এই সমস্যাটা আমার এত রকম মানে এতটাই প্রকট হয়েছিল যে আমি মানে তাড়াতাড়ি ঘুমানো বাদ দিছি। আমি জীবনে কোনোদিন মাসুদ রানা বই পড়িনি। আমি তখন থেকে মানে অভ্যাস করা শুরু করছি যে রাত 12টা 1টা পর্যন্ত আমার পড়া শেষ হয়ে যাওয়ার পরে ওই টাইমটা রাত জেগে কাটানো, চিন্তাটাকে অন্যদিকে অন্যভাবে। যখন একটু ফজর আজানটা হয়ে যায় একটু ফসল হয় তখন আমি ঘুমাই, রাইট, ওইটা করার জন্য। তো না পেরে শেষ পর্যন্ত না পেরে আমি ওকে নিয়ে আবার গেছি যে চলো সমস্যার ঘটনা ওখানে হয়েছে, সমাধানটা ওইখানে হবে। তো সমাধানটা খুব মানে আমার কাছে খুব অবাক লাগছিল যে ওখানে মুয়াজ্জিন যিনি ছিলেন উনি আমাদেরকে নিয়ে গেছিলেন যে জায়গাটার মধ্যে, ওইটা হচ্ছে ওই কি বলে বেহুলা লক্ষিন্দর নামে মানে বেহুলার একটা মানে কূপ আছে, বেহুলা কূপ আছে ওইটা। ওইখানে নিয়ে গেছিলেন সন্ধ্যার পরে। তো কূপটা আজব কূপ, আমি জীবনে এমন কূপ দেখিনি যে একটা বড় গর্ত, ওটার ভিতরে 8টা কূপ। আপনি নিজে দেখেছেন? আমি নিজে দেখেছি। ওখানে কূপটা এখন আছে, একটা বড় গর্ত, ওটার ভিতরে 8টা মুখ কূপের। আর হচ্ছে ওইটার সামনেই মানে বেহুলার একটা মানে নৌকা ছিল কিনা মানে উনি বললেন আর কি, যেমন মজিন যে উনি বেহুলা লক্ষিন্দরের একটা নৌকা ছিল, ওই নৌকার নকশাটা মাটিতে আঁকা, ওটা বৃষ্টি হলেও কখনো মুছে না। মানে বৃষ্টি হলে দেখা হলো যে উপর দিয়ে মাটি চলে আসে, খুবই স্বাভাবিক, সেটা মুছে যাওয়া উচিত ছিল, কিন্তু ওটা মুছে না। ওই নকশাটা এখনো পর্যন্ত আছে ওই কুয়ার সাথে। ওকে, তো উনি আমাদের ওখানে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যার পরে বেশ অনেক দোয়া দুরুদ পড়লেন, তো আমাদের ফুটু দিন এবং বললেন যে ওখানে একটা মসজিদ আছে যেটা দেলোয়ার চৌধুরী করে গেছেন 100 বছরের পুরাতন, তো ওখানে না মানে শ্রদ্ধা দিতে বললেন। তো ওখানে আমরা শ্রদ্ধা করেছি, বেশ অনেক দোয়া দূরত করেছি। তারপরে উনি বললেন যে হ্যাঁ এখন ধীরে ধীরে সমস্যা ইনশাল্লাহ চলে যাবে। ওখান থেকে আসার পরে আমাদের সমস্যাটা ধীরে ধীরে কমে গেছে। তো এখন যা হয় যে খুব ক্লান্ত না হলে আমরা তাড়াতাড়ি ঘুমাই না, অভ্যাসটা হয়ে গেছে আর কি। কিন্তু এখন কি কোনোদিন এরকম দেখেছেন মাঝখানে হঠাৎ করে 12টার দিকে ঘুমাইলে আবার সেই সমস্যাটা? এখন যেটা হয় যে অনেকদিন পরে পরে হয়তো কাউকে দেখি যে মানে হাত বুলাই দিচ্ছে বাট গলা চাপায় ধরতেছে না। আগে যেমন হতো যে ধীরে ধীরে গলা চাপায় ধরে চাপ দিতে। আপনি ওই জিনিসটা মিস করছেন। প্রথমে দেখেন যে মানে মাথায় হাত বুলে দিচ্ছে, তারপরে একসময় গলাটা পেঁচে ধরে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস যে এটা কয়েকদিন হওয়ার পরে আমি নিজে হাত দিয়ে দেখেছি আমার গলায় ব্যথা ছিল। আচ্ছা, মানে চাপ মানে আপনি ঘটনাটা শেষ করেন। প্রথমে দেখেন যে মাথায় হাত বুলে দিচ্ছে, তারপরে দেখেন যে ঘুমের মাঝখানে কেউ গলাটা পেঁচে মানে খুব সুন্দর করে পেঁচিয়ে ধরছে, ধরার পরে চাপ দিচ্ছে। আমি ঘুমানোর মতো অবস্থা, ও তখন জেগে থাকে। ও আমাকে ধাক্কা দিয়ে ওঠানোর পরে ও বললো যে ভাই যা দেখছি যে আপনি মানে শরীর কাঁপতেছে এবং ঘুমাচ্ছেন, যে মানে ঘুমের সময় একটু ঘুমানো হয় না ওরকম। তো আমি ওকে সম্পূর্ণ ঘটনা বলছি। আমার মানে এই ঘটনা আমার কদিন হয়। আমাদের উইটনেস আছেন একজন সঙ্গে, আমাদের যে কাজিন যিনি বলছেন। জি, আপনি কি দেখেছেন বলেন? মানে অ্যাকচুয়ালি যে আপনি একটু আগে বললেন যে 3টার সময়টা একটু ব্যতিক্রম, মানে ইমরান ভাই সাধারণত দেখা যাইতো যে 12টার সময় একেবারে রেগুলারলি তিনি রুটিন ঘুমাইতেন, যে তখন থেকে, এবং দেখা যাইতো যে 12টার থেকে ঠিক 2 ঘন্টা পরে, মানে অ্যাকচুয়াল আমি তো তখন মনে রাখে নাই, কিন্তু আপনার কথাটা শুনে তখন মনে হলো যে উনি 2টা থেকে 2:30 থেকে 3টা এর ভেতরেই উনার ওইটা দেখা যেত যে উনি হয়তো বা খুব ঘামতেছেন আর কাঁপতেছেন। আমি দেখছি তখন যে হয়তো বা 3-4 রাত এমন করতেছেন, আগে কোনোদিন করেন। আমি ওনার সাথে থাকছি তো 4-5 মাস আমি প্রথমে থাকছি কোচিং করার সময়। তখন আমি ওনাকে জাগাইতাম যে ইমাম ভাই কি অবস্থা। তখন ওনার জ্বর ছিল, উনি সেটা তখন ওনার জ্বর ছিল। আমি হয়তো ভাবছি যে জ্বরের কারণে উনি এমনটা করতেছেন, কিন্তু জ্বরের কারণে যখন জ্বর কমে গেল তারপরে ওনার এই সমস্যাটা থেকেই গেল। দেখা গেল যে এইটা থেকে ওনার কোনো রিকভারি নাই।
পরবর্তীতে আসতে পারছি। আমি চলে গিয়েছিলাম যখন ওই আমার অ্যালার্জির প্রবলেমটা হলো, তখন আমার বাড়িতে থাকতে হয়েছিল। তখন সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা হয়েছিল যে আগে আমি শুধু দেখতাম, এরপরে যে ও একটা ঘটনা দেখলো যে রাতের বেলা দেখার পরে আমাকে ফোন দিয়ে বললো ইমরান আপনি চলে আসেন, আমাদের ওখানে যেতে হবে। মানে সেই সময় কি তার মানে আপনিও গিয়েছিলেন সঙ্গে? আচ্ছা, অ্যাকচুয়ালি উনি যেটা, আপনি একটু এগিয়ে বসতে পারেন। হ্যাঁ ওকে বলেন। মানে উনি যেটা দেখছেন, যে সিনটা উনি দেখছেন ওইটা আমি একবারই দেখছি, মানে সেটা উনি তখন ছিলেন সেখানে। আপনিও কি স্পটে গিয়েছিলেন ওনার সাথে? হ্যাঁ আমি ছিলাম ওনার সাথে। যখন একদিন আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে অনেক গল্প করে টায়ার্ড হয়ে আসছি, তখন আমি সাধারণত দেখা যায় যে ওই সকালের দিকেই ঘুমাই, আমার বরাবরই এটা আমার একটা রুটিন। তখন সেদিন আমি ওই 12টা একটা দিকে ঘুমায় পড়ছি, তখন উনি বসে ওই যে মাসুদানা পড়ছেন। তখন কিছুদিন পরে আমি তখন ঠিক উনি ওনার কথা মতো আমি তখন দেখি যে আমার এই স্বপ্নটা দেখছি ওই 2:30 থেকে 3টার ভেতরে। তখন উনি আমাকে ডেকে তুলছেন। ডেকে তোলার পরে আমি ভাবলাম যে ইমরান ভাইয়ের এমনি জ্বর আছে, তারপরে আমি এটা বলবো। তখন আমি কিছু বলি নাই ওনাকে রাত্রে। তারপরে আমি ওনাকে সেটা বললাম হচ্ছে সকালবেলা, যে সকালবেলা যাওয়ার পরে তারপরে দেখা গেল যে ইমরান ভাইয়ের আরো স্বাভাবিকভাবে উনি মেন্টালি ডিপ্রেশনে আছেন। তারপরে আরো জ্বর বেড়ে গেল। জ্বর বেড়ে যাওয়ার পরে উনি একদিন বলছেন যে তারপরে আবার অ্যালার্জি। এভাবে দেখা গেল যে বলছে যে খালিদ এটা তো আর হচ্ছে না, আমি তাহলে বাসা যাই। আপনার কি সমস্যা হয়েছিল? আমি সেটা যাচ্ছি এখন। যে তখন উনি বাসায় চলে গেল। যে বাসায় যাওয়ার পরে যেদিন উনি বাসায় গেল ওই দিন রাত্রে আমি একা রুমে, আমরা দুজনই থাকি রুমে একা। তখন আমি আলসেমি করে একটা গল্পের বই নিয়ে আর কানে একটা হেডফোন ছিল আমার, যে গান শুনতে শুনতে আমি বিছনায় গেছি। কিন্তু কখন আমি ঘুমায় পড়ছি সেটা জানি না। যখন মানে ঘুমায় পড়ার পরে আমি একেবারে সম্পূর্ণ ভিন্ন একটা স্বপ্ন দেখছি। মানে আমার মনে হচ্ছে যে আমি আমার বর্তমান সম্পর্কে একেবারেই সচেতন। আমি বিছনায় আছি, আমি এটা মনে হচ্ছে যে আমি বিছনায় আছি, কিন্তু আমার কোনো শক্তি নাই, আমার পেশিগুলো একেবারে আড়ষ্ট। এবং মনে হচ্ছে যে আমার সামনে আমি ওই হাঁসটাকে যেভাবে জয় করছিলাম না, ঠিক ওইভাবে কেউ আমাকে জয় করতেছে। এইটা আমার কাছে মানে একটা অ্যামেজিং ব্যাপার লাগছে, যে স্বপ্ন সাধারণত এমন সিকুয়েলি হয়ে যাচ্ছে স্বপ্নটা আমার সামনে। এমন সাধারণত ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হওয়ার কথা, কারণ আপনি যে জিনিসটা এটা খুবই ভয়ঙ্কর, মানে আপনি চোখের সামনে দেখেন। কি একটা কথা কি, আমি যখন হাঁসটাকে ধরছিলাম তখন দেখা যাচ্ছিল যে একটা মানে হাঁস সাধারণত রাতের বেলা ওই যে কোয়াক কোয়াক করে জোরে ডাকে, এটা সাধারণত ডাকে না। যখন আমি ধরছিলাম তখন ফ্যাস ফ্যাস করে ডাকে, ওই দেখা যায় যে গলা টানে, যেটা বলে ওরকম একটা শব্দ করছিল। আমি যখন শুইতে যাব, মানে আমি যে হেডফোন নিচ্ছি সেটা বলছি, কিন্তু আমার হেডফোন নেওয়ার কারণ ছিল ওই শব্দটা আমি কানে কাছে পাচ্ছিলাম প্রথমে। আচ্ছা, আপনি ঘুমাতে যাওয়ার সময় ফ্যাস ফ্যাস ওই শব্দটা, তখন আমি ওইটাকে মানে ওই চিন্তাটা যখনই পাইছি তখনই আমার মনের ভেতরে ওইটা চলে আসছে যে অত হাঁসটা বেশ বড় ছিল, অত বড় একটা হাঁস আমি ওই দিছি একা। তারপরে তখন আমি ওইটা মন থেকে দূর করার জন্য আমি তখন কানে এয়ার প্লাগ দিয়ে ঘুমাইছি। এই ঘটনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ওখানে যাওয়া উচিত। তারপরে আপনারা গিয়ে ওখান থেকে ওই জিনিসগুলো করে আসলেন। মনে হয় সাকিব ভাই কি খুবই ইন্টারেস্টিং লাগছে, এবং ডেফিনেটলি আপনাদের ফোন নাম্বারটা আমরা নিব। আমরা ওখানে যেতে চাই, আমরা গিয়ে হাঁসটা মেরে খেতে চাই। আসলে না, হাঁস মারবো না, খাবো না, আমরা বিরিয়ানি নিয়ে যাবো, সো হাঁস টাস খাইতে হবে না। আমরা ওখানে গিয়ে এগুলো দেখতে চাই। ভেরি ইন্টারেস্টেড। মানে জমিদারের নাতি যে এখন পিতল চৌধুরী, ওনার বাজারে খুব বড় একটা দোকান আছে। উনি গেলে মানে আমিও মানে হেল্প করবেন, সব ধরনের হেল্প করবেন। ওনাদেরই জমিদার বাড়িতে উনি আছেন, আপনার হেল্প পাবেন। পিতাল চৌধুরীর বাবা এবং মা দুজনেই এখনো বেঁচে আছেন। এটা হচ্ছে সব থেকে মানে তখন আমরা তার কাছে জিজ্ঞাসা করছি যে আঙ্কেল এখানে কি জমিদার বাড়ির কি কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ আছে কিংবা কেউ পজেসড হয় এমন কি কিছু আছে? তা উনি শুধু বলেন হ্যাঁ অনেক আছে, কিন্তু কখনো ফ্ল্যাশ করে না যে কি কখনোই। ওদেরকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে আঙ্কেল বলেন কোনো সমস্যা নাই, এটা আমরা এরকম সমস্যা নেই, আপনি যদি আসেন, আপনি যদি এটা বলেন তাহলে এখানে ইনভেস্টিগেশন টিম আসবে, আপনাদের সমস্ত কিছুই ঠিক করা হবে। কিন্তু উনি ওইটা কোনোদিন শেয়ার করতে চান না। যে শুধু এটুকু বলছেন। আরেকটা জিনিস উনি শুধু এটুকু ফ্ল্যাশ করছেন যে জমিদার বাড়িতে নাকি নিজাম ডাকাত না, আমি প্রথমে বলি যে জমিদার বাড়িতে নাকি উনি অনেক সাপ আছে।
অনেক বিষধর প্রচুর সাপ আছে, যেগুলা হচ্ছে যে ওই জমিদার বাড়ির নাকি যদি কেউ ক্ষতি করতে চায় তখন সেগুলা বের হয়ে সেগুলাকে দংশন করে। এখানে তিনি একটা যে রেফারেন্স দিচ্ছেন যে নিজাম ডাকাতের। আচ্ছা, ওকে ওকে। তাহলে আমরা যেটা করি, আমরা একটা SMS পড়ে ফেলি। ইকবাল তিনি আমার লিখেছেন যে তার নানা বাড়িতে তার মৃত মেজো মামার সাথে একবার, দুবার না 5 বার তিনি দেখতে পেয়েছেন, এবং তার মেজো মামা মারা গেছেন 12/2/2 কিন্তু তারপরেও বহুবার তিনি দেখতে পেয়েছেন, এবং তার মামা মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। আমরা অনেকক্ষণ ধরে আসলে SMS পড়ি না, এই জন্য একটা SMS পড়ে ফেললাম। এবং সুমন ভাই কি করবো বলেন, আমরা কি একটা ব্রেকে যেয়ে তারপরে আপনার ঘটনাগুলো জানবো নাকি? আমরা ওনাদের ওই যে লাস্ট এন্ডিংটা, কনক্লুশনটা শুনে নিই, তারপরে ওকে ওকে ওকে। তাহলে আপনারা ওখান থেকে যে ফিরে আসলেন, ফিরে আসার পরে তারপরে যেটা হলো যে তারপর থেকে আর এই ধরনের সমস্যা এখন তো হচ্ছে না? না, এখন হচ্ছে না। এখন হচ্ছে না, অলরাইট। আবার কি যেতে চান? জি, আবার কি যেতে চান যদি এই যে? হ্যাঁ, ইন্টারেস্টেড। ওকে ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে শেয়ার করার জন্য এই ঘটনাগুলো, এন্ড এত কষ্ট করে রাতের বেলা এসেছেন আমাদের সাথে। না, এটা আমার খুবই মজা লাগছে। মানে আমি অ্যাকচুয়ালি মানে ডেফিনেটলি আমাদের কষ্ট হচ্ছে, এটা আমাদের মজা লাগে না। যেটা মানে ঘটনাটা মানে এরকম ঘটনা ইনফ্যাক্ট আমরা ইনভেস্টিগেট করতে চাই। এটাই হচ্ছে ওই ঘটনা যেখানে আমরা যেতে চাই আর কি। রাইট। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। এবং আসলে ওখানে আরেকটা কথা মানে একটু বলবো যে ওখানে আরেকটা কথা প্রচলন আছে যে জমিদারের নাকি 3টা ওয়াইফ ছিল, যে 3টা ওয়াইফ যখন উনি মানে ওখানে কিন্তু 3টা মন্দির আছে, আর ওই মানে দেখা গেছে যে মন্দির, ওর সামনে যে মসজিদ এবং ওই জমিদার বাড়ি এবং সামনের পুকুর, এগুলো ইন্টার রিলেটেড। এরা ইন্টার রিলেটেড, এবং দেখা গেছে যে মানে কথিত আছে যে ওই জমিদার তার 3টা ওয়াইফকে মানে মেরে ফেলে। আচ্ছা। এবং ওইখানটাই কবর দেওয়া হয়, কিন্তু যখন জমিদার নিজে মারা যায়, উনি মারা যায় শেষ রাত্রের দিকে, আচ্ছা, তখন ওই যে মন্দির 3টা উঠা শুরু করে, মানে অন বাই অন, প্রথমে এইটা, তারপর এইটা, তারপর এইটা। একা হয়েছে, কেউ তৈরি করেনি? না, এখানে বট গাছটা কিন্তু আগে ছিল। অনেকে ভাবতে পারে যে বট গাছটা ওর উপরে জন্মাইছে, অনেক পুরানো, 100 বছরের পুরানো, ওটা জন্মাতে পারে, কিন্তু আসলে না। কিন্তু ওটা দেখলে চমকায় যাওয়ার মতো যে ওই বট গাছটার উপরে, মানে মন্দিরটার উপরে মানে বট গাছ ছিল, তার নিচে থেকে মন্দির উঠছে। আচ্ছা। তখন মানে আছে যে তখন ওই যখন রাত, যখন শেষ মন্দিরটা যখন উঠবে, তখন দেখা যায় যে ওই সকাল হয়ে যায়, তখন আর সেই মন্দিরটা ওঠা হয় না, ওটা ভেঙে যায়। আচ্ছা। ওটা একেবারে শেষ মন্দির। যে দেখলে দেখা যাবে যে প্রথম মন্দিরটা ঠিক দাঁড়িয়ে আছে, তারপরের মন্দিরটা একটু বাঁকা, আর তারপরের মন্দিরটা একেবারে গোড়ানো। ওকে, ভেরি ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং এরকম। ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস বলবো, ওই মানে আমরা যে মুয়াজ্জিনের কাছে গেছিলাম, তিনি মানে এটা 2টা রেফারেন্স আছে, যে মুয়াজ্জিন সাহেব বলছেন যে মসজিদটা ওটা 100 বছরের পুরানো। তিনি ওখানে দেখছেন, ও সকালবেলা যখন মসজিদে ওই ফজরের নামাজের জন্য যখন তিনি মানে দরজা খুলতে যান, আজান দিবেন সাধারণত 4টা 4:30 দিকে, তখন তিনি দেখছেন যে বড় বড় দাড়িওয়ালা, মানে অনেক বড় বড় দাড়িওয়ালা লোক, সাদা কাপড় পরা, তারা সবাই নামাজ পড়তেছে। ওকে। আর এর পেছনে আরেকটা রেফারেন্স আছে যে ওই চলন বিলের একজন জেলে, সে বলছে যে সে যখন রাত্রেবেলা মানে মাছ ধরতে যায়, তখন দেখা যায় আকাশ থেকে মানে অনেক আগুনের গোলা ওই গাছের উপরে পড়ে, আর নিচ থেকে সেগুলা ঠিক অমন বড় বড় দাড়িওয়ালা লোক হয়ে সে মসজিদের দিকে যায়। আচ্ছা, মানে সেগুলো দেখা যায়। তাহলে দেখা যায় আমাদের মানে কথাবার্তার সাথে ওদের এই 2টা কথার যে মিলটা হলো যে তারা মধ্যরাতে আসে আর ওখানে সকালবেলা নামাজ পড়ে। মানে একজন দেখছে যে বিলের ওখান থেকে মসজিদে আছে, এবং মুয়াজ্জিম সাহেব দেখছেন যে তারা নামাজ পড়তে। আমরা পরবর্তীতে আমরা কিন্তু 2টা কথা আলাদা আলাদা ভাবে মানে শুনছি, মিলাই দেখলাম যে একই রকম। আমি একটু ইন্টারেক্ট করি, এই যে চলনগুলো, এই যে আগুনের মতন গোলা যে পড়ে, খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা এই ভৌতিকটা একটা সময় ইনভেস্টিগেশনের সময় একবার গুগল করেছিলাম অনলাইনে যে বাংলাদেশে কিছু আসে নাকি। সেখানে এই ঘটনাটা জাস্ট বলেছে যে মাঝিরা নাকি, জেলারা নাকি মাঝে মধ্যে রাতের বেলা দেখে ওই জায়গায় যে আকাশ থেকে আগুনের গোলার মতন কিছু একটা পড়ছে। তো এটা আজকে আবার এখান থেকে শুনলাম, খুব ইন্টারেস্টিং। সো সাকিব জিবরান, আমার তো মনে হয় যে আমরা নতুন একটা কেস জায়গা পেয়ে গেছেন। একদম। এবং আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, বারবার করে ওদেরকে মানে আমরা মনে করছি শেষ হয়ে গেছে, কিন্তু ব্যাপারে এত বেশি গল্প আছে ওই জায়গার, বা এত বেশি ঘটনা আছে, আমার মনে হচ্ছে যে মানে আরো
আরো কিছু মনে হয় জানা আছে, জানা যাবে, তাই না? শেষ করা যাবে না। সেটা আমার মনে হয় একটা কাজ কি করতে পারেন আপনারা, মনে করেন যে আবার নেক্সট একটা এপিসোডে আপনারা যদি আসেন, তাই না? কেমন হয় জানেন, নেক্সট একটা এপিসোডে যদি আবার আসেন তাহলে আবারও কথা বলা যাবে, তাই না? সুতরাং আমার মনে হয় যে কারণ শেষ করা যাবে না, এত বেশি ঘটনা আছে আমাদের মনে হচ্ছে। মানে যে আমরা পরবর্তীতে আগ্রহী হয়ে এখানে ইনভেস্টিগেশনে গেছি, 3বার যা হয়েছে ওখানে, প্রথমে একবার, তারপরে নিশ্চয়ই আপনারা অনেক ঘটনা নিয়ে ফিরে এসেছেন ঢাকায়। জমিদারের যে নাতি পিতাল চৌধুরী, উনি খুব ভালো একটা লোক বলতে হয়, প্রচন্ড মানে অনেক ভালো। ওনার দোকানে আমার মনে আছে যে আমরা প্রচুর মানে চা খাইছি, সকালবেলা গেছি, উনি খুব মানে উনি কাহিনী বলতে মানে ওনাদের যে বাড়ির ঘটনা, আমরা ওনাকেও চেষ্টা করবো আপনাদের মাধ্যমে যদি এখানে নিয়ে আসা যায়, তাহলে ওনার কাছ থেকে অনেক ঘটনা জানা যাবে। ওকে, থ্যাংক ইউ। আমরা একটা ব্রেক নেই। ফায়ার স্টোরিটা আমি পরে একবার বলবো, ইয়েতে একটা ফ্যামিলি স্টোরি আছে। এই দারুণ তথ্যটা শেয়ার করার জন্য জীবাকে ধন্যবাদ। পরে একটা স্টোরি। থ্যাংক ইউ। আমরা ব্রেকে যাই, আর এই মুহূর্তে যে গানটা আমাদের সাথে রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক সাব্বাতের গান, ব্ল্যাক সাব্বাত। এই গানটা শুনবো। ইন দ্য মিন টাইম আমরা SMS করুন। SMS করতে গেলে যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। চলুন শুনে আসি গানটি। Radio 48.0 FM. এক্স্যাক্টলি সকাল এখন রাত 8:18, বারবার করে ভুল করছি। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বেশ SMS এসছে, এত রাতেও অনেকে SMS করছেন জেগে জেগে। ইকবাল আমাদের SMS করেছেন এবং ইকবালকে একটা মজার ব্যাপার বলেছেন যে তার নানার বাড়িতে তিনি আচ্ছা ইকবাল না, ফারুক তারাশ থেকে SMS করেছেন এবং তারাশ সিরাজগঞ্জ। তিনি বলছেন যে দাদা, আমি এখন যাত্রাবাড়ি আছি। ইমরান ভাই যে গল্পটা বললো, মানে সে তারাশ সিরাজগঞ্জের অধিবাসী, সে এখন যাত্রাবাড়িতে আছে এবং সে বললো যে ইমরান ভাই যে গল্পটা বললো আমি সেইটা দেখেছি এবং আমি মানে তিনি যেটা বললেন যে তার বাড়ি থেকে 15 কিলোমিটারের দূরত্বের রাস্তা, এবং তিনি বলছেন যে এটা পুরোপুরি সত্যি, সম্পূর্ণ সত্যি, যেটা আমরা একটু আগে ইমরানের কাছ থেকে যে ঘটনা শুনলাম সিরাজগঞ্জ তারাশের। আমাদেরকে নাম্মি SMS করে বলেছেন যে ক্যান ইউ প্লিজ টেল যে ভূত FM কখন শুরু হয়েছিল ফার্স্ট। ভূত FM 13ই অগাস্টের 13 তারিখ থেকে শুরু হয়েছিল এই বছরে। সামান্তা লিখেছেন যে তিনি ইউকে চলে যাচ্ছেন ফর স্টাডি, এখন কিভাবে শুনবেন এটা জানতে চেয়েছেন। www.radiofuti.fm এ গিয়ে আপনি ইচ্ছা করলে স্ট্রিমিং করে রেডিও ফুটি যে কোনো জায়গা থেকে শুনতে পারেন, দেশের বাইরেও আপনি শুনতে পারবেন, সুতরাং একেবারে চিন্তা করার কোনো কারণ নেই। আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে ইমেল করেছিলেন আমাদেরকে আরো একজন, তিনি আমাদের কে বলেছেন, আচ্ছা তার নামটা এহসান হাবিব সজল, এবং তিনি একজন ডাক্তার এবং তিনি বলছেন যে তার গ্র্যান্ডফাদার মানে তার দাদা খুবই রিলিজিয়াস একটা পার্সন ছিলেন এবং তিনি একটা জিন পুষতেন, তার নাম ছিল হচ্ছে আব্দুর রহমান এবং সেই আব্দুর রহমান জিনের অনেক কাণ্ডকীর্তি আছে এবং দেখা যেত তাদের বাসায় কোনো সময় কোনো প্রবলেম হতো না, মানে সবসময় ভালো কাজেই আসতো আর কি। কিন্তু সবচেয়ে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তার দাদা একবার এরকম হয়েছিল যে বাড়িতে বাড়িতে একবার একটা ডাকাত পড়েছিল এবং সেই ডাকাত পড়ার পর যেটা ঘটনাটা করেছিল, ডাকাত যখন ফিরে যায় সেই সময় রাস্তায় সেই ডাকাত ভয়াবহভাবে ইনজিউর্ড হয়েছিল এবং সেই ডাকাতকে পরে জিজ্ঞেস করা হয়েছিল, চোর ডাকাত যাই হোক না কেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কে তোমাকে মেরেছে, সে বলতে পারেনি এবং রাস্তায় কিভাবে সে ইনজিউর্ড হলো যায় না, সে শুধু বলল যে মনে হচ্ছিল যে কেউ মারছিল কিন্তু সে কিছু দেখেনি আর কি এরকম। এবং তারপরে আরেকটা ঘটনা তিনি শেয়ার করেছেন একইভাবে ইমেইলে, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে তার দাদা মারা যাওয়ার পরে যখন যে 40 আর যে
সবাইকে ডাকা হয় এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। সেখানে তারা এস্টিমেট করেছিল 400 লোকের, এবং সেখানে 400 লোকের পরিবর্তে কিভাবে 4000 লোকের তারা আয়োজন করেছিল, এবং কিভাবে সেখানে 9000 লোক এসে উপস্থিত হয়, এবং 4000 লোকের সেই খাবার 9000 লোক মিলে মাত্র অর্ধেকটা শেষ করতে পেরেছিল। এবং খুব অদ্ভুত একটা ব্যাপার, এই দুটো ঘটনা সে শেয়ার করেছে। সুতরাং আপনি যদি ইচ্ছা করে শেয়ার করতে পারেন আপনার এরকম ঘটনাগুলো, সেজন্য আপনি যেটা করতে হবে, শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে হবে 9840 নম্বরে, অথবা boothfm@radiofurti.fm এ আপনি ইচ্ছা করলে ইমেল করতে পারেন। যেভাবে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ইনফ্যাক্ট আমিও ওয়েট করছিলাম সুমন ভাই এবং সাকিব ভাই আর জীবন ভাই একটা গল্প বলেছেন আজকে তাদের কাছ থেকে কিছু শোনার জন্য। আমাকে জীবন ভাই তো এখনো পর্যন্ত আমাদের মাঝে নেই, সুতরাং আচ্ছা উনি কোনায় বসাতে আমি দেখি কোথায় গেল হঠাৎ করে। সে আছে পাতায় পাতায়। তো জীবন ভাই আমরা কি ঘটনা এখন জানবো? বেসিক্যালি কিছু না, রিএফার্মিং স্টোরি, যে আমি জিনিস যেটা দেখছিলাম যে মানুষ কিভাবে ডিসক্রাইব করে তাদের এক্সপিরিয়েন্স জিনিসপত্র। যেমন আগুন একটা, কেউ দেখেছে একটা স্কোয়ার বক্স যেটা ঘুরে বেড়াচ্ছে চারদিকে। আমাদের ইনফ্যাক্ট উই হ্যাড এক্সপিরিয়েন্স অফ ক্যাচিং ওয়ান অফ দিস থিংস অন আওয়ার ক্যামেরা। তারপর ফায়ার টাইম বলছিলাম যে হঠাৎ ট্রিগার করলো যে এই জিনিসটা আমার নানা বাড়িতে, জমিদার বাড়ি তো, সো ওখানে একটা জেনারেশন ধরে কাজের লোক থাকে তো, কেয়ারটেকার এরা। সো বারবার আমি জিজ্ঞেস করতাম যে আমি নিজে অনেক দেখেছি, উনি দেখেছি, অবভিয়াসলি সে একটা কিছু দেখেছে, আমি জীবনে কিছু দেখিনি। বলতে আমি ফোর্স করতে একদিন, ইনফ্যাক্ট সাকিব ছিল একদিন, ফার্স্ট টাইম গিয়েছিল, তো ওখানে বসে আমি জিজ্ঞেস করলাম যে কিছু তো একটা দেখেছেন এক সময়। বলে হ্যাঁ একটা জিনিস দেখছিলাম। কি মানে আমি বসে আছি মানে বাইরে রাত্রেবেলা, তখন আমি দেখি যে হঠাৎ করে বলছিলাম আলো কোত্থেকে আসছে। আচ্ছা, সো আলো আসছে কোত্থেকে, সো দেখতে দেখতে একটু নোটিস করলাম যে সামনে ছিল একটা বিরাট গাছ। তখন গাছ থেকে একটা টুকরা আগুন পড়ে গেল মাটিতে। আচ্ছা, পড়ে এটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলো মাটির মধ্যে, আগুন তো নড়তে পারে না, এটা ঘোরাঘুরি করছে, ঘুরে এটা দুই টুকরা হয়ে গেল, দুটো আগুন হয়ে গেল। আচ্ছা, তো দুটো আগুন এর মধ্যে মানে বাতাসে উড়ে একটা সাথে একটা খেলছে কিছুক্ষণ ধরে, খেলে টেলে যে আস্তে আস্তে আবার একসাথে হয়ে হঠাৎ তার মনে হলো যে এটা তাকে দেখে ফেললো। ফেলে তারপর সে কিছুক্ষণ আরেকটু এসে একটু উঠেছে, গাছে উঠে ভ্যানিশ। So this is the only thing he could say that he's seen in his entire life, and সে আছে ওখানে 60-65 বছরের উপর, অনেকদিন ধরে আছেন। So আমি I try to relate যে কে কি দেখেছে, to put it together, যে আমরা যে বলি জিন যাই কিছু বলি, obviously there's differentiations, আর আমাদের visual aspect আমরা কি দেখি সবসময়। So different জায়গা থেকে different খবর পাচ্ছি। এখনো I don't know how to put it all together, that which is fact, which is fiction, এখনো true. অলরাইট, আমরা এখন আবারও চলে যাই। সুমন ভাই আছেন, সাকিব কিছু সময় বলেন। আমার আসলে আজকে আমি কথা কম বলছি, আমার জ্বর। হ্যাঁ, এই জ্বর নিয়ে এসেছি। আসল জ্বরটা বোধহয় শুনবে আপনার কাছ থেকে আমাদের কাছে এসেছে, হতে পারে। এসি বন্ধ করে বসে আছি। এনিওয়েজ, আজকে এই হঠাৎ করে পুকুরের কথা যখন হচ্ছিল, তখন আমাদের ভূতিস্ট্যাট ইনভেস্টিগেশনের কথা মনে পড়লো, যেটা আমরা খুব শীঘ্রই টিভিতে দেখাবো না, এটা হয়তো আমরা সেকেন্ড সিজনে দেখা দেবো। রাইট, অ্যাবসলিউটলি। হ্যাঁ, সো এবং সাকিবের কথা অনুযায়ী যে সেকেন্ড সিজনে যে জিনিস দেখাবো, আজকে যারা এটা শুনবে তারা হয়তো ভুলে যাবে, এখন বললে অসুবিধা নাই। মানে আমরা জাস্ট যে জিনিসটা মানে আমাদের ইনভেস্টিগেশনের পার্টটা বলছি না, আমরা বলছি যে অ্যাকচুয়ালি যে ঘটনাটা আমরা শুনেছিলাম আর কি, একটা এটা টাঙ্গাইলের দিকে যেতে গেলে একটা বাসা আছে, বিশাল বড় একটা বাসা। সো ওই বাসার ভিতরে একটা বিশাল পুকুরও আছে, মানে বিশাল একটা প্রেমিস আর কি। আচ্ছা, সো ওইখানকার গল্পটা হচ্ছে এরকম অনেকটা, যে অনেক বছর আগে 3টে ফ্রেন্ড, বাচ্চা ছেলে, মানে বয়স টিনেজার বা এরকম একটা কিছু, এরা গোসল করতে নিয়েছিল এখানে। তা নামার পর 3 জনের মধ্যে ওরা তো বাচ্চা এবং ভালো যে সাঁতার জানে ওরকমও না, মানে কোনো একজন সাঁতার মানে খুব কম, মানে অতটা ভালো জানে না, সে পুকুরের পাড়ের দিকে ছিল, আর 2জন খুব ভালো সাঁতার, তারা আবার ভিতরের দিকে চলে গেছে। সবাই খেলছে, গোসল করছে, মজা করছে। এরকম একটা সময় হঠাৎ করে একটা ফ্রেন্ড যে মাঝখানে ছিল, ও হঠাৎ করে চিৎকার করা শুরু করে, মানে যে ও ডুবে যাচ্ছে, মানে অথচ ও সাঁতার খুব ভালোই জানে, ও ডুবে যাচ্ছে। দেখা গেল যে পুকুরের নিচে চলে গেল, আবার উঠলো, আবার চিৎকার, এই টাইপের অবস্থা। তো অনেক সময় যেটা হয় যে পুকুরে যে ক্র্যাম্প হয় গোসল করার সময়, বা নদীতে বা পুকুরে, সো ভালো ওরকম একটা কিছু। সো ওরা আবার সাঁতরে ধরার চেষ্টা করলো,
বাট চেষ্টা করে আলটিমেটলি ওখানে গিয়ে ওকে ধরে রাখতে পারে নাই, ও করে পানির নিচে চলে যায় এবং অ্যাকচুয়ালি ছেলেটা ডুবে ওখানে মারা যায়। এবং মারা যাওয়ার পরে তো খুব অনেক কাহিনী, মানে ফ্রেন্ড দুটো ডিপ্রেস, মানে ফ্রেন্ড মারা গেছে, লোকজন হয়েছে, অনেক ব্যাপার স্যাপার হয়েছে। তো যাই হোক ছেলের ডেড বডি পরে উঠানো হয়, ওকে কোর্ট দেওয়া হয়। সো ব্যাপারটা হচ্ছে যে আমরা পরে যে গল্পটা শুনেছি সেটা হচ্ছে যে এরও অনেক বছর পরে কোনো কারণে ওই তাদের এই যে দুটো ফ্রেন্ড ছিল বেঁচে ছিল, দুটো ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড ওই পুকুরেই গোসল করতে গিয়ে আবার মারা যায়। আচ্ছা, হ্যাঁ। তো তখন ব্যাপারটা ইন্টারেস্টিং দাঁড়ায় যে মারা যায় আবার ওই সেম পুকুরেই। এবং তাদের যে ফ্রেন্ডটা বেঁচে আছে আর কি, তো অ্যাকর্ডিং টু হিম, মানে আমরা গল্পটা অ্যাকচুয়ালি শুনেছি ওই ভদ্রলোকের কাছে, মানে অ্যাকচুয়ালি এটা অনেক আগের কথা, এখন মানে যে বেঁচে আছে তার কথা হচ্ছে যে ওই পুকুরে রাতে নাকি মাঝে মধ্যে দেখা যায় যে তার যেই ফ্রেন্ডটা প্রথমবার যে মারা গিয়েছিল ওকে নাকি দেখা যায় পুকুরটার মাঝখানে, মাঝে মধ্যে নাকি দেখে যে দাপাদাপির আওয়াজ হয় এই টাইপের। এবং তারপরে আমরা যখন অনেক সময় অনেকের সাথে কথা বলেছি এবং সবাই ওই পুকুরটাতে এখন কেউ নামে না, মানে ভয় পায় আর কি। খুব বেশি হলে হয়তো বা পারে বাসন গোসন ধোয়ার জন্য বা এই কারণে ইউজ করা হয়, কিন্তু কেউ আর গোসল করতে ওই পুকুরটাতে নামে না। এবং সবাই বলে যে রাতে নাকি একটা আওয়াজ পাওয়া যায় অ্যাজ ইফ পুকুরে কেউ গোসল করছে, অনেক দাপাদাপির আওয়াজ হয়। সো এরকম সময় একজন আই উইটনেস অ্যাকর্ডিং টু হিম, সে যে গল্পটা বললো এটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে রাতে ওখানে একদিন সে বসেছিল, পুকুর পাড়ে বসে আছে রাত্রেবেলা, তো হঠাৎ করে এরকম আওয়াজ হয় শুনছে। তখন সে দূর থেকে অন্ধকারে বুঝতে পারে যে কিছু একটা আছে পুকুরের মাঝখানে, একটা কিছু আছে। তো এখন তো মাছ টাছও থাকার মানে এত আওয়াজ কিসের জন্য হচ্ছে। তখন সে গ্রামের মতন জায়গায়, তো সে তখন টর্চ বের করে, কোনো আলো নাই আর কি অন্ধকারে। তখন সে যখন টর্চটা মারার পর দেখে যে মাঝখানে, পুকুরের ঠিক মাঝখানে একটা কিছু, সে বুঝতে পারছে না। টর্চটা ভালো করে মেরে যখন রিয়েলাইজ করলো তখন সে সাথে সাথে টর্চ ফেলে ওখান থেকে দৌড় দিয়ে পালে যায় চিৎকার করে, ভয় পায়। এই কারণে অ্যাকর্ডিং টু হিম সে যে জিনিসটা দেখেছে সেটা হচ্ছে যে পুকুরের ঠিক মাঝখান থেকে একটা জিনিস উপরে উঠে আছে এবং এটা কোনো মানুষ না, এটা একটা মানুষের পা উল্টো, মানে বডিটা একদম নিচের দিকে একটা পা উপরে উঠে আছে এবং ভয়াবহ লাগার কথা। এটা একটা ভয়াবহ একটা সিন আসলে। ওটা দেখার পর সে খুব ভয়টা পায়, তার জ্বরটা আসে, খুব বাজে ধরনের একটা অবস্থা নাকি হয়। এরপরে আমরা ওখানে গিয়ে যখন কথা বলতে বলেছি, অনেকেই বলেছে যে এই জিনিসটা নাকি রাতে কোনো দিন নাকি রাতে এরকম অনেকেই দেখে যে আওয়াজ হয় এবং টর্চ মারলে বা কিছু একটা নাকি পা দেখা যায়। ব্যাপারটা খুবই উইয়ার্ড। মানে এই জিনিসটা যখন ভিজুয়ালাইজ করছি তখনই আমার কাছে মনে হয়েছে যে ওয়াও, মানে আমরা এটা দেখছি নিশ্চয়ই। এখন এইটা নিয়ে আমরা ইনভেস্টিগেশন আমরা গিয়েছিলাম, ওখানে কিছু টুকটাক ঘটনা ঘটেছে। ইনফ্যাক্ট মানে আমরা পুকুরটা ইনভেস্টিগেট করতে গিয়ে ওই পুকুরের পাশে যে বাসাটা, ওটা আমাদের কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছিল। ওখানে যাওয়ার পরে আমাদের মানে ফিলটাই মানে একটা ফিলিং হচ্ছিল মানে অন্যরকম। আমরা তখন পুকুর বাসা দুটো নিয়ে ইনভেস্টিগেট করি এবং আমাদের ইনভেস্টিগেশনটা এখনো মানে শেষ হয়, এখনো চালু আছে মাঝামাঝি। আমরা তো অনেক লাস্ট 1.5 বছর ধরে অনেক জায়গায় ঘুরছি। তো অনেক জায়গায় যাওয়ার পরে এরকম হচ্ছে যে এক জায়গায় যাওয়ার পরে হয়তো বা একটা কিন্তু রেখে আমরা আবার ব্যাক করছি যে না আমাদের আবার এখানে যেতে হবে। তো এই জায়গাটা হচ্ছে ওরকম একটা জায়গা যেখানে আমরা হাফ ওয়ে ইনভেস্টিগেশন থামিয়ে চলে আসতে হয়েছে, যে কারণে হোক। আমি তাহলে আপনাকে একটা ইনফরমেশন দিতে পারি যদি কাজে লাগে। সেটা হচ্ছে যে মানে বাই এনি চান্স এটা কি বরিশালের কোথাও? হ্যাঁ, ওই এক্স্যাক্টলি আমি হাতে ধরে আছি। বরিশাল থেকে আমাদের ইমেল করেছেন এবং এইরকম একটা পুকুরের ঘটনা বলেছেন এবং সেই পুকুরে অনেক কিছুই ঘটে। পুকুরটা নাকি এখন চারিদিকে আবার একটু বন্ধও করে দিয়েছে এবং এইখানে ঢাকা থেকে কিছু মানে কোনো একটা মানে কি বলবো টেলিকমিউনিকেশনের একটা কাজ করতে যায় কিছু মানুষ এবং ওইখানে শনিবারে রাতের বেলায় ওই পুকুরটায় নামা নিষেধ, মানে এই পুকুরে কেউ নামবে না। তারপরেও এরা করে কি জোর করে জাস্ট নামে এবং নামার পরে দেখা যায় যে জোর করে নামার পরে যেটা হয় যে ওইখানে এলাকার একটা লোক দেখে ফেলে। দেখার পরে তারপরে তাকে বলে যে আচ্ছা তুমি কি জানো না যে আচ্ছা এটা আমি আগে বলবেন যে পাঠিয়েছেন আমাদেরকে শাওন চট্টগ্রাম থেকে, উনি পাঠিয়েছেন এই ঘটনাটা এবং তিনি বলছেন যে তারপরে যখন ওই বয়স্ক লোকটা দেখে ফেলে তারপরে তুমি জানো না শনিবার এখানে নামা নিষেধ, তোমরা নেমেছো এখানে গোসল করতে, কি অদ্ভুত ব্যাপার। ওই দুজন মানুষকে যখন মানে নামার পরে তারপরে তুলে নিয়ে আসে এবং বলে তোমাদের
হয়তো সমস্যা হতে পারে, তো কেন হতে পারে জিজ্ঞেস করে, বলে না, বলে না এখানে তোমাদের নামা তো ঠিক হয়নি, এখানে তো কেউ নামে না। এই তারপরে যেটা হয় যে ওদেরকে সোনার ধোয়া পানি, তারপরে রূপা ধোয়া পানি সমস্ত দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পরে তারপরে বলা হয় যে তোমরা, মানে তখনই তো উঠেই আসা হয়েছিল, ইনফ্যাক্ট গল্প তারপরে তাদেরকে বলা হয়েছিল যে এই পুকুরের কি ঘটনা আছে, যে এরকম এরকম ঝামেলা আছে এই পুকুরের। সেই দিন রাত্রি থেকে এই লোক দুজনের প্রচন্ড শরীর খারাপ হতে শুরু করে এবং তারা একদিন পরে মারা যায়, জাস্ট মারা যায়। তো সেও বলছে এরকম যে বরিশালের এই পুকুরটা, মানে আপনার কথা শুনে মনে হলো যে আমি সঙ্গে সঙ্গে কিন্তু দেখলাম যে কাগজ ইয়ে করে আমি হঠাৎ করে নড়ে চলে বসে, মানে আমার কাছে সঙ্গে সঙ্গে দেখলাম যে এই একই টাইপের একটা ঘটনা একজন আমাদের সাথে শেয়ার করেছেন। ওটা খুবই ইন্টারেস্টিং ইনসিডেন্স, একদম কোইন্সিডেন্স সেটাই। ওকে, ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে এটা এখন আবার নতুন করে আবার ইন্টারেস্ট পেলাম। আজকে তো আসলে তখন আমার নামই নেই, হ্যাঁ এখন মনে হচ্ছে যে নামার টাইম হয়ে গেছে, নামার টাইমটা আসছে। আমি অবশ্য সাঁতার যাই না, আপনাদের নামতে হবে। মানে আমার কাছে যেটা মনে হয় যে মানে আমি যদি কোনোদিন ওখানে যেতাম ডেফিনেটলি আমি এই রিস্ক নিতাম না। না, পুকুরে তো নামতে হবে, বিকজ আমরা যখন ওই বদ্ধ একটা অ্যাবান্ডন একটা কুয়ার মধ্যে যখন নামতে বসছি, হ্যাঁ ওটা অনেক ভয়ঙ্কর ছিল। হ্যাঁ, ওই এপিসোডটা প্রথম সিজনই দেখাবো আমরা, সো ওইটা নিয়ে কোনো আলাপ করা যাচ্ছে না। ওইটা থেকে যাবে, বেশ ভয়ঙ্কর ব্যাপার ছিল। আমরা ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য ইনভেস্টিগেশনসই মানে আমরা টিভিতে যখন দেখবো তখন দেখে মনে হয় যে একটাতে হয়ে গেছে। আচ্ছা, আসলে কিন্তু একটাতে হয় না, অনেক সময় লাগে, আসলে অনেক সময় লাগে। এরকম যে গেলাম আর ভূতটা দাওয়াত দিয়ে রাখছে যে আজকে আসো শুটিং হবে, সেটা ছিল হয় না। মানে আমাদের এরকম ঘটনাও আছে যে একটা স্পেসিফিক জায়গায় আমাদের 1 মাসে 3 বার যেতে হয়েছে, প্রত্যেকবার আমরা 3-4 বার করে থেকেছি। তো থার্ড টাইমে গিয়ে একটা ইনসিডেন্ট হয়েছে যেটা আমরা মানে ভিডিওতে ক্যাপচার করেছি এবং মনে হয়েছে যে না এটা এখন দেখানো যেতে পারে। মানে এটা তখন আমরা ইনভেস্টিগেশনটা শেষ করেছি। এটা বুঝতে পারি যে ভূত দেখা সুন্দরবনের বাঘ দেখা সেটাও কঠিন। ডেফিনেটলি ভূত বলে আর যাই বলি, সুপারন্যাচুরাল বা আনএক্সপ্লেইনড যাই কিছু করি না কেন, সেটা হচ্ছে সব আসলেই মানে চাইলেই দেখা মিলবে বা এরকম কিছু না। তো একটা জিনিস কি কেন যেন আমার মনে হয় কি যে মাঝে মাঝে যখন আমরা এমনি বলি না যে হ্যাঁ দেখতে চাই বা এরকম কি, মানে এটা যে কি হয় মানে আল্লাহ জানে, তখন মনে হয় যে আমি আমার বাসার ঘটনা বললাম যে কয়েকটা এরকম ঘটনা যে বইটা এলোমেলো হয়ে যায়, উল্টাপাল্টা হয়ে যায়, এটা কিন্তু সত্যি। মানে আমি যখন না খেয়াল করা শুরু করলাম এবং লেখা শুরু করলাম যে এই যে বইটা এখানে রাখলাম, তখন দেখি যে জিনিসটা আরো বেশি করে হয় এবং সত্যি সত্যি ঘরটা লক করা, মানে খুব অদ্ভুত ব্যাপার। আমার মনে হয় যে একটা কোন একদিন ফ্রি টাইমে তোমার বাসায় যাওয়া যেত, রাতের বেলা যদি থাকি কিছু একটা জিনিস বের করলে হবে বা একটা, মানে এটা কিন্তু আমাদের অন্য কোথাও হতো না, এই বাসাটাতেই হচ্ছে। বাসার কথা যখন আসছে আমি একটা ছোট্ট ঘটনা বলি। এটা জাস্ট কবে পরশু দিনের আগের দিনের ঘটনাটা, আমি যে বাসা আছি এই বাসার ঘটনাই। আচ্ছা বলি, এটা যখন উঠছে আর কি, রাতে আমি একটা বই পড়ছিলাম, এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম, বিলাল ফিলিপসের বই। বিলাল ফিলিপস নাম করা স্কলার, ওই ইসলামিক চ্যানেল ওনার আফ্রিকান আমেরিকান একজন জামাইকান। তার একটা বই খুব ইন্টারেস্টিং, মানে এক্সোরসিজম নিয়ে, যে পজিশন নিয়ে, এগুলো নিয়ে একটা বই, সেটা পড়ছিলাম। তা পড়ছি, বেশ ইন্টারেস্টিং লাগছে, মানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, অনেক নতুন নতুন ইনফরমেশন আমি পাচ্ছি। এক্সোরসিজম ব্যাপারটা খুব মজার ব্যাপার কি যে এটা হচ্ছে সব ধর্মেই আছে, খুব সব ধর্মে, ওখানে ওইভাবেই লিখেছে যে খ্রিস্টানিটির মধ্যে বা ইসলাম সবকিছুর মধ্যেই আছে। সো বইটা পড়ছি এবং মজাই লাগছিল বইটা পড়তে, খুব ইন্টারেস্টিং। তা বইটা পড়তে পড়তে একটা সময় আমি রাতের বেলা বইটা পড়ছি, তো তখন বইটা পড়তে পড়তে খুব মানে খুব একটা বইয়ের ভিতরে ঢুকে গেছে আর কি আমি। তো হঠাৎ করে ওই হয় না মাঝে মাঝে রুমের মধ্যে টুকটাক আওয়াজ হয়, এটা খুবই স্বাভাবিক, সব বাসাতেই রাতে বেলা ঘুমানোর সময় আওয়াজ হয়। একটা আওয়াজ হয়েছে, আমি ওটা ইগনোর করেছি, আমি বই পড়ছি। তো বইটা অনেক বড়, তা কিছু দূর পড়ার পরে আমি বইটা রাখলাম, রেখে আমি তখন কম্পিউটারে বসলাম। কম্পিউটারে যখন বসেছি, আমার ঠিক পিছনে হচ্ছে আমার খাটটা, তার পিছনে হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের গ্লাস দিয়ে একটা আলাদা একটা পার্টিশন দেওয়া, ওটার পিছনে আমার ভিতরে আমার ডিভিডি, ব্লুরে এবং এই বইয়ের লাইব্রেরি গিটার টিটার ওইখানে থাকে। ওটা আমার পিছন দিকে আর কি, পিঠের অপোজিট আর কি। হঠাৎ করে আমার মনে হলো কি পিছনে আবার টাক
এই টাইপের একটা আওয়াজ হলো। আমি কম্পিউটারে আছি, হঠাৎ করে আবার হয়েছে। সেকেন্ড টাইম যখন হয়েছে তখন আমি একটু ঘুরে বসেছি যে ব্যাপারটিকে, আমি তো মাঝখানে 1 মাস দেশে ছিলাম না, যে আবার টিদুর ঢুকে গেল নাকি, বাসা বন্ধ ছিল। তো ওখানে আমি পুরো তছনছ করলাম, কিচ্ছু নাই, আচ্ছা ঠিক আছে ফাইন, এই করে আমি আবার বসলাম, একটু পরে আবার আওয়াজ। তখন আমার কাছে একটু ব্যাপারটা অ্যানোয়িং লাগলো যে এটা কি। সো এরকম একটা সিচুয়েশনে এর আগে একবার পড়েছিলাম, আমরা একটা ইনভেস্টিগেশনে গিয়েছিলাম, গিয়ে আসার পরে রাতে ঘুমানোর সময় এই আওয়াজ খুব বেশি হতো। তো তখন এটা নিয়ে আমি সাকিব জিবরান আলাপ করেছি যে কি ব্যাপার, আমরা ওইখান থেকে আসার পরে এটা কেন হচ্ছে। আওয়াজ তো টুকটাক রাতে ঘুমানোর সময় হয়, বাট এটা একটু বেশি লেভেলে হচ্ছিল আর কি। আবার আমার ওই কথা মনে পড়লো যে আবার কি হলো না হলো, ওই জিনিসটা আর পাত্তা দিইনি। ওই দিন রাতের বেলা যখন আমিও যে ইয়ের মতনই আমি ঘুমাইতে যাই, সকালে ফজরের আজানের পরে আমি ফজরের নামাজ পড়ি, তারপরে আমি ঘুমাইতে যাই। এটা আমার মানে আমি কিন্তু রেগুলার যে নামাজ পড়ি সব 5 ওয়াক্ত না, বাট আমি ফজরের নামাজ আমি পড়ি, মানে এটা মোটামুটি কম্পালসারি। আমি নামাজটা ঘুমাতে যাই। তো আমি ঘুমাতে গেছি তখন কয়টা বাজে, 6:30 বা এরকম একটা কিছু, সকাল হয়ে গেছে তখনও এরকম আওয়াজ টাওয়াজ। তার শেষে আমি যেটা করলাম, পুরো মানে চাদরটা পুরো মানে কানের উপর দিয়ে পারলে, মানে আমি আবার কান বন্ধ করে যে ইয়ারপ্লাগ দিব সেটাও করতে পারতেছি না, ফোন আসলে ফোন ধরতে হবে একদম। সে যে কোনো মতো ঘুমালাম, তো শরীরটাও একটু ভালো লাগছিল না। তো পরের দিন বুঝলাম যে আমার শরীর ভালো না, মানে একটু সবই তো মিলে যাচ্ছে। তো এরকম একটা সিচুয়েশন। তা এইটা এর হচ্ছে পরের দিন, মানে আমি গতকালকের আগের, মানে গত পরশু রাতের কথা বলছি। তখন রাত না, তখন হচ্ছে সন্ধ্যার দিকে 6:15, মানে এটা মাগরিবের আজানের পরের কথা আর কি। তো ওরকম সময় আমি বসে ওই বইটি এবার পড়তে একটা সময় বুঝলাম যে আমার শরীর অ্যাকচুয়ালি খুব খারাপ লাগছে। তা আমি বললাম যে কি ব্যাপার, এরকম লাগছে কেন, মানে গা গরম লাগছে, মানে জ্বর আসছে, মনে হচ্ছে যে প্রেশার বেশি, ঘাড়ে একটা প্রেশার, মানে আমি এই সিমটম গুলোর সাথে পরিচিত, আমরা অনেক জায়গায় গিয়েছি এবং এই সিমটম গুলো আমার জীবনে অনেক হয়েছে, মানে ইনক্লুডিং মাই হোম। হ্যাঁ, মানে ইনফ্যাক্ট জীবনের বাসা তো একটা ইনসিডেন্ট হয়েছে, তখন ওই আমি একটা খুব পরিচিত, তখন আমি একটু অ্যালার্ট হয়ে গেছি যে আমার এরকম হচ্ছে কেন। এবং তখন আমি বইয়ের খুব একটা ইন্টারেস্টিং জায়গায় এই করতে করতে একটা সময় আমি বুঝলাম যে আমার ভয় লাগছে। আমি ওপেনলি বলতেছি যে আমি বুঝতেছি আমার ভয় লাগতেছে, আমার বেডরুমে, আমার বাসায়। এবং যারা জানে না তাদের বলে, আমার বাসায় আমি একা থাকি, আর কেউ থাকে না, একটা কাজের ছেলে থাকে আর আমি থাকি। আমার বাসা বেশ বড়, সো আমি এই বাসায় থেকে অভ্যস্ত, আমার কখনো এইসব ভয়টা লাগে না। বাট ওই মুহূর্তে আমার তখন সন্ধ্যা, এবং ওই সময় আমার হঠাৎ করে মানে ভয়টা, আর ভয়ের ব্যাপারটা তো একটু কেমন জানি মানে বাড়তে থাকে, একদম। একটা সময় আমার কেমন লাগছে, তখন আমি বললাম কি, আমি রুম থেকে বেল টিপলাম যে আমার কাজ ছিল আসবে সার্ভেন্ট প্রোডাক্ট থেকে। তো আসার পর বললাম যে আমাকে চা দাও, তো সে চা আনতে চলে গেল। মানে আমি তখন ভয়টা ছুটানোর চেষ্টা করছি যে রুমে আরেকটা লোক আসলো, এরকম একটা ব্যাপার আর কি। সো সে চা আনতে গেল, আমি চা নিয়ে আসলো, আসার পর আমি চা খাচ্ছি, কিন্তু আমি এখন যে কথাগুলো বলছি এটা অ্যাকচুয়ালি ঠিক মানে বলে বোঝানো যাবে না, আমি ফিল করছি সামথিং ইজ রং, মানে এরকম লাগছে। আমি তখন একটা সময় আমি বুঝলাম যে আমি আর বইটা কন্টিনিউ করতে পারবো না, আমি তখন বইটা বন্ধ করলাম। বন্ধ করে আমি বিছানা রাখলাম, আমি হচ্ছে চা খাচ্ছি, বন্ধ করে বসে আছি। বসে থাকতে থাকতে হঠাৎ করে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসলো যে আমি এখন যে বইটা পড়ছি, এই বইটা খুব ভালো একটা বই, মানে খুব ইনফরমেটিভ। আমি এখানে বেশ কিছু ইনফরমেশন পাচ্ছি এই মুহূর্তে, যেগুলো আমার জন্য খুব দরকার। আমরা এইগুলা ইনভেস্টিগেশনে যাই বা যতটুকুই বুঝি না বুঝি, বাট এই বইটা আমাকে হেল্প করছে অ্যাকচুয়ালি। সো এই বইটা যে আমি পড়ছি আমার ভালোর জন্য, এটা আমার জানা দরকার। এবং এখন কিন্তু আমি বইটা বন্ধ করে আমি বসে আছি। সো তখনই আমার মনে হলো যে এখানে যদি একটা সুপার ন্যাচারাল প্যারানর্মাল কোন একটা ঘটনা যদি ঘটে থাকে, এই মুহূর্তে যদি ঘটতে থাকে, আমি এটার এক্সপ্লেনেশন দিলাম যে এখন যেই কারণেই হোক আমি কিন্তু বইটা বন্ধ করে দিলাম, বইটা পড়ছি না, which is not right. এটা ঠিক না। আমার বইটা, আমার যেই ইনফরমেশনটা আমরা পাচ্ছি হয়তো এটা অনেক ইম্পর্টেন্ট, রাইট? আমি তখন সাথে সাথে আবার চিন্তা করলাম যে বইটা খুলি। আচ্ছা, এবং আমি বইটা খুলে আমি বইটা পড়লাম, এবং বইটা যখন পড়ছিলাম আমি ফিল করতে পারছিলাম যে আমার শরীর বেশ খারাপের দিকে। আমি ওই চ্যাপ্টারটা শেষ করলাম এবং আসলে বেশ ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন পেলাম আর কি। তো আমি বইটা রেখে দিলাম এবং আমি বুঝলাম যে আমার শরীর খারাপ, এবং আনফর্চুনেটলি আমার সাথে থার্মোমিটার নাই, বাট আমি বুঝতে পারছিলাম যে আমার জ্বর আসছে। প্যারাসিটামল খেলাম, জ্বর একটু কমলো। রাতে ঘুমাতে গেলাম, রাতে মানে কি যে সকালের দিকে। তো এরকম একটা সিচুয়েশন যে তখন বাজে হচ্ছে কয়টা, 3:30 বা এরকম। আমি খুব টায়ার্ড, মানে খুব খারাপ লাগতেছে, আমি যখন শুয়ে পড়ছি। তো শুয়ে পড়ার সাথে সাথে মানে ঘুমাবো না, কারণ আমি জানি যে আর 1.5-2 ঘন্টা আমার মধ্যে আবার উঠতে হবে, আবার নাস্তা করে ঘুমাবো। সো আমি শুয়ে আছি, বাট আমার খুব খারাপ লাগছে, মানে শেষে জ্বর, আমি মোটামুটি ফ্ল্যাট। তো ওরকম একটা অবস্থা। তো ওরকম একটা অবস্থায় যখন ফজরের টাইম হলো, তখন আমি উঠলাম, উঠে আমি ফজর নামাজ পড়লাম, পড়তে আমি আবার ঘুমাতে গেলাম। তারপরে যখন আমি শুতে গেলাম, এবং তখন কিন্তু সকাল হয়ে যাচ্ছে, বাট তখন শোয়ার পর মানে বিলিভ মি, মানে আওয়াজের একটা লিমিট থাকে, বেশ বেশ মানে
টাক টুক ঠাস মানে আওয়াজগুলো কিরকম বলতে পারবো না মানে এটা হচ্ছে কি মানে অনেক সময় রাতে ঘুমাতে গেলে আমাদের সবার ক্ষেত্রে এটা হয় রাতে যখন আমরা ঘুমাই তখন সবার সময় দেখা যায় রুমে একটা টুক করে একটা আওয়াজ এই আওয়াজগুলো কিন্তু মাল্টিপ্লাই করছে মানে অনেক বেশি হচ্ছে একটু বেশি হচ্ছে এরকম একটা অবস্থাতে হঠাৎ করে একটা সময় ধাপ করে একটা খুব জোরে আওয়াজ হয়েছে তখন আমি মানে চমকে আমি উঠে পড়ে আমি বসে পড়ছি বসে আমার পাশেই সাইড টেবিল ওখানে একটা টেবিল ল্যাম্প আছে একটা ওটা আমি অন করলাম যে কিছু একটা জোরে একটা আওয়াজ হয়েছে এটা হচ্ছে আমার ওই যে পার্টিশনটার ভিতরে যেখানে আমার বই টইগুলো থাকে আমি সাথে সাথে লাইটটা জ্বালিয়ে আমি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে আমার তারপরে উপরের তাকে আমার কয়েকটা বই আছে ওখানে আমি আবার স্টিফেন কিং এর খুব ফ্যান আমি স্টিফেন কিং এর বই পড়ি আন্ডার দ্য ডোম একটা বই নতুন খুব ইন্টারেস্টিং বই ছিল দেখলাম যে ওই বইটা মাটিতে পড়া আর কি তো বইটা কোনোভাবে উপরের তাক থেকে মাটিতে পড়ে গেছে তো এইটা পড়তেই পারে অনেক সময় আমি ওখানে রাতেবেলা একটু পরপরই যাই গিয়ে ডিভিডি বাইর করি বই বাইর করি তো অথবা নড়ে চড়ে গিয়েছিল হয়তো বইটা ওই কারণে পড়েছে বাট ওইটা হওয়ার পরে আমি ওর বইটা উপরে রেখে ঠিক তারপরে আমি আবার শুলাম আবার তারপর আমি ঘুমিয়ে যাই তো এরপরে আমার এই যে জ্বর আজকে এখন আছে বাট এখন অনেক কম আমি এখন অনেক বেটার নাহলে আমি আজকে আসতে পারতাম না আমি গতকালকে আমরা গতকালকে রাতে তেমন কিছু হয়নি রাতে ইনফ্যাক্ট আমরা ওই সাকিব আমি জীবন বসে আমরা ভূতের কাজ করেছি অনেকক্ষণ সারা রাত আমরা জায়গায় ছিলাম আমরা ঘুমাতে গেছি সকাল 8টার দিকে ব্রাইট জীবন আজকে সকাল 8টায় ঘুমাতে গেছি তখন আমি মনে করছিলাম কি যে আজকে বলে আমি ভূতের ফেমে আসতে পারবো না জ্বর ফর্চুনেটলি আমার জ্বর এখন কমেছে এখন ভালো এবং চলে আসছে তো এটা আমি বলবো না যে এটা একটা কোনো ভৌতিক কোনো ব্যাপার বাট মানে ইন্টারেস্টিং আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং আমি কথাগুলো বললাম এই কারণে যে এই যে ফিলিংটা এটা তো অ্যাকচুয়ালি কখনই মানুষদের বোঝানো যায় না যে কি ফিল করছি বাট ফিলিংটা খুব অদ্ভুত ধরনের একটা হয় এবং এই সিমিলার ফিলিং আমাদের এর আগে হয়েছে অনেক জায়গায় যে কারণে আমি এই ঘটনাটা শেয়ার করলাম আমি বলছি আমি ক্লেম করছি না যে আমার ভূত বা জিন এসে বইটা ফেলা দিচ্ছে না তা না বাট সবগুলো ঘটনা একটার সাথে একটা মানে জোর লাগলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয় এই কারণে আজকে শেয়ার করলাম আর কি সত্যি আমি আমার কাছে আরেকটা জিনিস খুব অদ্ভুত লেগেছে আমি জানি না যে কি জন্য আমার কলিগ এবং আমার ফ্রেন্ড তার সঙ্গে আমি এই তো গত মঙ্গলবার অথবা বুধবার আমরা একসাথে একটা এক্সিবিশনে গিয়েছিলাম চারুকলা একটা এক্সিবিশন চলছে সেখানে গিয়েছিলাম এবং এটা আফটার অফিস এবং এক্সিবিশন থেকে ফিরে আসার পরে ওই দিন রাতের বেলায় খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে যে আমার একবার হচ্ছে ডান পাশ থেকে কেউ ডাক দেয় আমার আমি শুয়ে আছি একবার কেউ ডান পাশ থেকে ডাক দিচ্ছে একবার কেউ বাম পাশ থেকে ডাক দিচ্ছে এরকম একটা প্রবলেম হচ্ছে এর মাঝখানে আমি লাইফে ফার্স্ট টাইম স্বপ্নের মধ্যে জিন দেখলাম এই কয়েকদিন আগে মানে জিনটা মানে কি এরকম চেহারা টেহারা কিছু না জাস্ট কেউ একজন বলছে আমি জিন আমি বললাম যে প্রমাণ কি তো সে বললো যে হাতটা আমার হাত দেখতে পারো তুমি হাত ধরে দেখো তো আমি হাতটা আমি বললাম তুমি তো ফুল স্লিভ শার্ট পরে আছো এটা উঠে দেখো তো আমি উঠানোর পরে নর্মাল মানুষের মতো হাতটা ধরলাম তখন আমি দেখছি মানে জাস্ট পাস করে যায় এটা স্বপ্নে হতেই পারে ভুল একটা কিছু হতে পারে তো আমি খুব এক্সাইটেড আমি তারপরে বললাম যে আবার দেখি তোমার আরেকটা হাত দেখি ওই হাতটা আবার দেখালো তখন দেখলাম যে না এই হাতটার মধ্যে একদম পুরো আগুনের মতো একটা হাত এগুলো স্বপ্ন একদমই স্বপ্ন এবং তারপরে দেখলাম যে কিছু মানুষকে সে পজেস্ট করছে মানুষ পজেস্ট হয়ে যাচ্ছে এবং তারা অদ্ভুত টাইপের আচরণ করছে গল্পটা এখানে হলে ভালো হতো যে স্বপ্ন দেখছে আমি সকালবেলায় যেয়ে আমার সেই কলিগকে বললাম যে সাগর ভাই জানেন এরকম একটা স্বপ্ন দেখলাম আমি তো সে বলছে কি তুমি কি পজেস্ট হওয়া দেখছো এরকম কিছু দেখছো আমি বললাম যে হ্যাঁ দেখছি আমি তো এই স্বপ্ন দেখছি মানে এটা হচ্ছে পরের দিন অফিসের এটা হচ্ছে এই জাস্ট বৃহস্পতিবার সকালের কথা এবং এটা আমি মানে কোনো কারণ পাইনি এবং মানে তার সঙ্গে আগের দিন সন্ধ্যা পর্যন্ত ছিলাম এবং তিনি যে মানুষগুলোকে দেখেছেন আমি শুধুমাত্র সেই মানুষগুলোকে দেখিনি অন্য মানুষগুলোকে দেখেছি এবং তিনি নিজেকেও পজেস্ট হওয়া দেখেছেন আমিও নিজেকে পজেস্ট হওয়া দেখেছি এবং মানে খুবই অদ্ভুত এটা একদম হুবহু পুরোপুরি মিলে গিয়েছিল মানে প্রত্যেকটা মানুষের খুবই অদ্ভুত লেগেছে আমার কাছে এবং ওই রাত্রেবেলায় মারবার পরে আমার ঘুম ভেঙে যাচ্ছিল আমি 2বার ঘর চেঞ্জ করেছি যে না এই ঘরে ঘুম হচ্ছে না ওই ঘরে যাই এরকম ঝামেলা হচ্ছে এবং আগের দিন কিছুই না জাস্ট আমরা এক্সিবিশন থেকে ফিরেছি এবং তারপরে একই ঘটনা ঘটলো উনি আমাদের মাঝখানে ইনফ্যাক্ট এখানে এসেও একদিন একটা শোতে এসেছিলেন আচ্ছা খুব মানে অদ্ভুত টাইপের এবং ওনার বাসার বর্ণনাটাও খুব অদ্ভুত যে ওনার বাসায় কবর টবর আছে আর কি বাসার নিচে হ্যাঁ বাসার নিচে কবর আছে এটা তো মানে ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং এবং মানে হি ইজ দ্য ম্যান যে হচ্ছে দেখা গেল যে একবার সবাই বাসার দিকে চলে যায় ও বিছানা থেকে কয়েক আঙ্গুল ওপরে শুয়ে আছে আর কি এরকম কিছু ঝামেলা ছিল এবং মানে খুবই অদ্ভুত টাইপের কিছু কিছু ঘটনা ওদের সাথে ঘটে রাসেল তোমার কেসটা কিন্তু ভালো না আমার কেসটা ভালো না হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে ওর বাসায় তো সে যে কি দেখে মানে ও যে সিগারেটে গন্ধ পায় দ্যাটস নট আ নাইস স্মেল ইটস আ ক্যান্সারাস স্মেল
সো ওইটা দেখা, তারপরে তোমার মাঝে মধ্যে মনে হলো যে কি একটা ছবি দেখলো, দেখে মনে হলো যে ছবি দেখে মনে হলো যে এইরকমই নেটে পেয়ে গেলাম সেই ছবিটা ঘাটতে ঘাটতে আর কি। আপনি ছিলেন না তখন, তো সে বললো যে একদিন নেট ঘাটতে ঘাটতে ওই যে কোন মামির ছবি দেখছে, এন্ড অ্যাপারেন্টলি ওর যে দরজা বাইরে যে মাঝে মধ্যে ফিল করে কি এটা মনে করি সেটা হচ্ছে একদম হুবহু প্রায় তার মতন দেখতে, এরকম দেখতে নাকি। এখন যদি সে এইসব স্বপ্ন দেখে থাকে, তুমি একটু দোয়া দূর পড়া সদকা দাও, সিরিয়াসলি দোয়া দূর পড়া এবং সদকাটা দিতে হবে, সেটা দিতে হবে। সদকার উপায়টা নিশ্চয়ই আপনি বলবেন, আমার মনে হচ্ছে যেটা সদকা হচ্ছে উপায় টুপায় কিছু না, এটা খুব সিম্পল একটা সিস্টেম, যে কোথাও গিয়ে বললে হবে আমি সদকা দিতেছি, এটা হয়ে যাবে, এটা সিরিয়াস কিছু না। ওকে, না ওটা তো আছে, প্লাস হচ্ছে ধরেন ও বাসায় আল্লাহর নামে মুরগ টুরগ কেটে ওইটাই বলতেছি, রান্না করে আমাদেরকে ডাক দিল, আমি এটাই বলছিলাম যে বিসমিল্লাহ করে আমাদের ডাক দিলে অসুবিধা নেই। আমি এটা সদকাতে আসলে যেটা শুনলাম, সিরিয়াসলি এটা দিয়ে দিলে এটা খারাপ কিছু না। সেটাই আমাকে এগুলো ইনফ্যাক্ট আমিও যাই না, কারণ আমার যখন উল্টা বললে কিছু আমি আম্মাকে বলে আম্মা সদকা দিতে হবে, তবে ইট গেটস ডান। এবং আমার হাউ ইট গেটস ডান আই ডোন্ট নো। না, আমি এটা বলতে চাচ্ছিলাম যে আমি যখন এরকম করে ঘটনা ঘটে আমার মা জাস্ট শোনার পরই যেটা করে যে একটা আমাকে জাস্ট জানায় যে হ্যাঁ একটা সদকা দিয়ে দিয়েছি, এরকম টাইপের একটা কিছু। এসব কিছু বাবা মারাই বেস্ট, একদম সেটাই আমার ক্ষেত্রে। ওকে, অনেকক্ষণ ধরে কিছু বলার চেষ্টা করছি। না আমি জিনিস শুনবই, মানে আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে মাইকের কাছে বললে ওকে, খেয়াল করেছেন যে মানে ইউর গ্যাদারিং অফ নলেজ আর কোন গুড স্টাফ, সাকিব লেট গো অফ মাই হেড, গুড স্টাফ যেমন আপনি নলেজটা গেইন করলে আপনার ভালো হবে অন স্পেসিফিক সাবজেক্টস, তখন এইগুলো জিনিস হচ্ছে। হ্যাঁ, রাসেলের ক্ষেত্রে অনেক আগে বলেছিল যে when he tried to do some research তখনও তোমার আনইজি ফিলিং আসছিল এগুলো। সো ডু ইউ থিংক দিস সামহাউ রিলেটেড? রিলেটেড মানে কি, এখন এটা দুটো জিনিস হতে পারে। এখন কি আমি সায়েন্টিফিক ব্যাখ্যা যাব, দরকার আছে কি? না, সায়েন্টিফিক ব্যাখ্যাতে না যাওয়া ভালো। সায়েন্টিফিক ব্যাখ্যাতে মানে আমরা যদি যেহেতু আমরা ভূত এফএমে আছি, সায়েন্স এফএমে নাই, হ্যাঁ ওইটাই বলছি, সো ওটা আমরা ওখানে অন্য। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আপনি যে এক্সোসিজমের কথা বললেন ফার্স্ট শোতে, যেটা আমি বলেছিলাম তখন আমার কাছে ছিল হচ্ছে এক্সোসিজমের উপরে পুরোপুরি প্রিন্টেড কিছু কপি, আমি নিয়েও দেখিয়েছিলাম। তো ওই যে বললাম যে পড়ার সময় ঝামেলাগুলো হচ্ছিল, ওইটা ওই এক্সোসিজমের উপরে। ফার্স্ট আমি হচ্ছে ভূত এফএমের আগে মানে যখন এটা শুরু হয়নি তার আগে থেকে ওইটা পড়ে আমি খুব ইন্টারেস্টেড হচ্ছিলাম, এবং আমি দেখছিলাম যে আরে এটা সব ধর্মে আছে। মানে আর একটা জিনিস হচ্ছে যে সায়েন্সের যে ব্যাপারটা, যেটা অনেকেই বলে যে সায়েন্স এটাকে কি বলে, সায়েন্সের আসলে কোনো সাবজেক্ট না, এটা নিয়ে কথা বলার মতো কোনো কারণ নাই সায়েন্সের। যাই হোক, তার ওটাই। আর এখন আমরা যদি মানে এখন একটা ভাতের হোটেলে ঢুকে যদি বলি যে আমি ক্যাভিয়ার নাই কেন, সেগুলো লাভ নাই। তো আমরা সায়েন্সের জায়গায় থাকুক, এই জিনিস এখানে থাকুক। কিন্তু শুনে আপনি তো নিজেও বুঝতে পারছেন যে আপনার বাসায় যে ঘটনা ঘটলো এবং তারপরে অসুস্থ। আমার বাসার ব্যাপারটা হচ্ছে কি, মানে লোকজন হাসাহাসি করতে পারে, বাট আমার ধারণা আমার বাসায় মাঝে মধ্যে এই ধরনের কিছু একটা প্রেজেন্স আসে এবং মাঝে মধ্যে এই টাইপের জিনিসপত্র হয়। এটা আমি ছিলাম, আমার বাসায় ফুয়াদ 2-3 বছর ছিল, সেও যাওয়ার আগে এই কথা বলে গেছে যে শোন ভাই সামথিং ইজ রং, ভেরি রং। মানে বাট আমার বাসায় কখনো এরকম কিছু হয় নাই যে ক্ষতি করে, এরকম কিছুই হয় নাই। এখন আমার বাসায় রাত্রেবেলা বই পড়তে গেলে যদি আমার জ্বর আসে আসুক, এটা আমি হ্যান্ডেল করতে পারবো। সো ব্যাপারটা হচ্ছে ওইটাই। সো ওইটা নিয়ে ইয়ে না, বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি বাসা চেঞ্জ করছি সামনে, এই কারণে না, আমি নতুন একটা বাসাতে যাওয়ার প্ল্যান করছি। ওই বাসায় গিয়ে থাকবে না, এই বাসায় অসুবিধা হবে না, বাট নতুন যে বাসাতে যাওয়ার প্ল্যান করছি ওই বাসাটা নিয়ে অনেক 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 ধরনের কথা আছে আর কি, এই কারণে আমি আরো অনেক বেশি ইন্টারেস্টেড এই বাসাটাতেই যাওয়ার। সো হোপফুলি আমি এই 1.5 মাসের মধ্যে আমি নতুন বাসায় উঠবো, তখন দেখা যাক। এটা কি ঢাকার ভেতরে? হ্যাঁ, ঢাকার ভেতরে আমি যে বাসা শিফট করছি আর কি। আমি ঢাকার মধ্যে আমি একটা উত্তরের দিকে একটা বাসা যাচ্ছি আর কি। দেখা যাক ওইটা তারপরে আচ্ছা, তার মানে ওই বাসা নিয়ে তার মানে আমরা কয়েকটা এপিসোড দেখা যাক, ওইটা আমরা অন দ্য প্রসেস দেখা যাক। এই ব্যাপারগুলো যখন আমি দেখি যে এর আগে কয়েকটা ঘটনা জানি যে আপনি যে মানে যখন কথা বলছি কোনো একটা জায়গায় নিয়ে, তখন আপনি বলছেন যে ওখানে যেতে চাই, ওটা এক্সপিরিয়েন্স করতে চাই। কোনোদিন এরকম হয়নি যে কখনো মানে এটা এক্সপিরিয়েন্স করতে চান বা এরকম জায়গায় গিয়ে বড় ধরনের কোনো ঝামেলা হয়েছে যেটা আপনার সাথেই হয়েছে? সবচেয়ে অবশ্যই অবশ্যই হবে না কেন, বিকজ ওইটা যদি নাই হতো তাহলে আমরা ভূতিষ্ঠে দেখাবো কি টিভিতে, রাইট? আপনার সাথে হচ্ছে বা আপনি হয়তো গেছেন বা এরকম? হ্যাঁ,
জিনিসটা অনেক পার্সোনাল ঘটনা, তো সব তো সব কিছু বলা যায় না। বাট হ্যাঁ, আমি মানে আমার পার্সোনাল লাইফে আমি ফার্স্ট হ্যান্ড অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি যা আমি এখনো পর্যন্ত এক্সপ্লেনেশন দিতে পারি নাই, এবং এই এক্সপ্লেনেশন দিতে চাই দেখেই আমি কিন্তু ওই বইটা পড়ছিলাম, যে বইটা। এবং আমি বলছিলাম না যে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পাচ্ছিলাম বইটা পড়ার সময়। ওখানে ওই ইনফরমেশন পাওয়ার পরে আমি এত এক্সাইটেড ছিলাম, আমি মনে আছে সাকিব, আমি রাত্রে 1:30 থেকে সাকিবকে কল দিয়ে জোরে জোরে বলতেছি, সাকিব আমি কয়েকটা জিনিস সলভ করে ফেলছি, আমার লাইফে কয়েকটা ঘটনা হয়েছিল, আমি কয়েকটা জিনিস এক্সপিরিয়েন্স করছিলাম, তো ওগুলোর সাথে তখন এগুলো মেলানো যাচ্ছিল। মেলানো, এবং খালি আমি না, আমার পরিচিত একজন মিউজিশিয়ান, তার লাইফে একটা ঘটনা ঘটেছিল, এবং আমি ওর ঘটনার সাথেও আমি এই বইয়ে পড়ে কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে মিলিয়েছি। মেলানোর পর আমি তাকে কল দিয়ে বলেছি যে তোমার কি এই ব্যাপার হয়েছিল নাকি? বলেছে হ্যাঁ শোন ভাই, আমার এই জিনিসটাই হয়েছিল। আমি বলছি ওকে ফাইন। মিউজিশিয়ানটা কিন্তু মানে সামবডি উই অল নো, হ্যাঁ মানে আমি নাম বলবো না আর কি, হ্যাঁ নাম বলবো না, কিন্তু আমরা সবাই চিনি, খুবই ফেমাস একজন মিউজিশিয়ান। এবং তার প্রবলেম, এবং সেও তখন বলেছে হ্যাঁ শোন ইট মেক সেন্স, বিকজ আপনি যে কথাগুলো বলতেছেন আমার এই জিনিসগুলোই হয়েছিল। সো এই যে পজেশন বা ব্ল্যাক ম্যাজিক অথবা এই জিনিস সবগুলোর সাথে একটা কানেকশন আছে কিন্তু। এবং হয়তোবা আমাদের অনেকের লাইফে অনেক সময় ছোটখাটো ভাবে অনেক কিছু হয়, আমরা বুঝি না। আমি অনেক কিছু বুঝতাম না, বাট এখন আমি মিলিয়ে রেখেছি যে অনেক কিছু, বিকজ এরকম সব জিনিসপত্র দেয়া আছে, এক্সাম্পল বা কিছু দেয়া আছে যেগুলা আজকালকার এই মডার্ন যুগের কথা না, এটা অনেক কয়েকশো বছর আগে এরকম মানে বলা কথা আর কি। সো ওইগুলা এখন এই 300-400 বছর পরেও বা আরো অনেক বছর পরে এসে মানুষজন আমরা এক্সপিরিয়েন্স করছি। তখন স্বাভাবিকভাবেই আমি যেহেতু রিলিজনে বিশ্বাস করি, আমার কিছু জিনিস আমি তখন বিশ্বাস করছি আর কি, যে আমি কনভিন্স। আপনি আপনার এই পজিশন স্টোরিগুলো, বইটা তো আপনি এখন পড়ছেন, পরে হলে আমি পড়বো, আপনি যেগুলো আমার সাথে শেয়ার করেছিলেন, আসলে আমার মনে নেই আমি কি আমার কাজিনের একটা ঘটনা শেয়ার করেছিলাম যেখানে শি ওয়াজ পজেসড। না বলি নাই না, এটা আমরা শুনতে পারি তো, শুনতে পারি। আচ্ছা সময় আছে বেশ কিছুটা, এটা অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা। আমি তখন অনেক ছোট, আমি ক্লাস 6-7 পড়ি। আর তখন, এখন তো আমরা আলাদা থাকি, তখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। সো বেসিক্যালি 3 তলা বাসা ছিল, 3 তলা আর ছাদে একটা হাফ, যেগুলো থাকে না হাফ, একটা জাস্ট 2 রুম থাকে। ওখানে আমরা বেসিক্যালি 4 চাচার ফ্যামিলি থাকতো আর কি। মানে একদম উপরে থাকতো আমার ছোট চাচা, এটা ঝুনা চৌধুরী, উনি থাকতেন একদম উপরে, তখন ইউ ওয়াজ আনম্যারিড। উনি উপরে থাকতেন, 3 তলায় থাকতেন আমার বড় চাচা এন্ড হিজ ফ্যামিলি, 2তলায় আমার মেজ চাচা এন্ড হিজ ফ্যামিলি, আর নিচতলায় আমি, তখন আমার আব্বা কি ইরান ছিল ওটা মনে নেই, ওখানে আমরা থাকতাম, আর দাদি থাকতেন আমাদের সাথে। সো আমার সব চাচারে হেভি জোশ, মানে ভেরি মানে ফান পিপল এন্ড অল দ্যাট। বাট আমার মেজো চাচা হচ্ছে বেসিক্যালি ফ্যামিলিতে কিছু থাকে না লোক, যে প্রচন্ড লজিক, প্রচন্ড পড়াশোনা, প্রচন্ড মেজাজ, সবাই ভয় পায়। তো উনি ওইরকম আর কি, মানে উকিল ছিলেন, মানে তারপরে এখনো ইনফ্যাক্ট প্র্যাকটিসিং সেক্রেটারি ছিলেন, সেই অনেক কিছু আর কি। তো উনি আর কি, এবং উনি আবার খুব রিলিজিয়াস, এমন না যে উনি ইয়ে না, ওয়াজ ভেরি রিলিজিয়াস, ফ্যানাটিক না। মানে নামাজের সময় নামাজ, কোরআন শরীফ পড়েন, নর্মাল মানে ভালো রিলিজিয়াস যেটা আমরা বুঝি আর কি। তো ওনার 2 মেয়ে ছিল, একটা বড় মেয়ে, একটা ছোট মেয়ে। ছোট মেয়েটা ছিল আমার থেকে একটু বড়। আচ্ছা, সো শি এন্ড আই ওয়ার ভেরি ক্লোজ, কারণ পিঠাপিঠি টাইপের ছিল। ওর সাথে আমার সবচেয়ে বেশি ফুর্তি টুর্তি। আমি তখন পড়ি, আমি ক্লাস 4 পড়ি, মানে অনেক ছোট আমি। আচ্ছা, তো সে আমার থেকে 1-2 বছর বড়। তো আমরা মানে স্কুল টুল পরে বাকি সময় একসাথে, মানে প্রচুর কাজিন, তো 3 তলা মিলে কাজিন, সারাক্ষণ হইচই, কে কার বাসায় ভাত খাচ্ছে, কেউ কার বাসায় কোনো হিসাব নেই এরকম ছিল। সো ওই অবস্থায় হঠাৎ করে ওই কাজিন ফেল সিক। আচ্ছা, এন্ড তো অসুখ তো আমরা দেখছি, এতগুলো বাচ্চা একসাথে আছে, একজন সারাক্ষণ কিছুটা লেগে আছে। তো ওখানে যেটা হলো যে, তো অসুস্থ দেখি যে ভালো হচ্ছে না, ওর জ্বর এই সেই, অনেকদিন কেটে গেল, ওকে ভালো করা যাচ্ছে না। এট ওয়ান পয়েন্ট ওকে সরায় ফেলা হলো আমাদের সামনে থেকে। আচ্ছা, মানে আমাদের বাচ্চাদের অ্যাক্সেস কেটে দেওয়া হলো আর কি। আমরা উই ওয়ার নট অ্যালাউড টু ভিজিট হার। আচ্ছা, ওকে। সো ইটস নট লাইক তার মানে জ্বর বা ছোঁয়াচে জ্বর বা চিকেন পক্স এরকম কিছু না, ভাইরাল ফিভার এরকম কিছু না। ওটা হলে সরাটা লাভ নেই, এমনি হবে অমনি হবে। জন্ডিস হলেও তো ইউ ক্যান গো এন্ড ভিজিট, রাইট? তখন যেটা হয়েছে যে ওকে সরাই ফেলা হলো, তখন আমরা বাচ্চা, তো আমরা আসলে ঠিক বুঝি নাই যে ঘটনাটা কি। সো অনেকদিন ধরে অনেক কিছু করার পরে, এগুলো ইনফ্যাক্ট আমি পরে শুনেছি, বড় হয়ে শুনেছি। তখন যেটা আমরা দেখলাম যে অনেকদিন ধরে সরে রাখা হয়েছে, বাসায় ডাক্তার টানো হয়েছে, তাকে অনেক হসপিটাল নেওয়া হয়েছে। ফাইনালি আমরা দেখলাম বাসায় কিছু হুজুর টাইপের লোকজন আসা শুরু করলো।
আচ্ছা, হুজুর টাইপের লোকজন কেন আসতেছে তখন আমরা কেউ জানি না, আমাদেরকে বলা হচ্ছে না। আমাদের বড় বড় কিছু কাজিনরা ছিল, ওরা দেখি আমাদের দেখলে খুব সিরিয়াস চেহারা তাকিয়ে থাকে, মানে ওরাও খুব ওয়ারিড, এবং ওরা আমাদের সাথে, আমরা ছোট কাজিন যারা আমাদের সাথে শেয়ার করছিল না আর কি। আচ্ছা, তো ওই অবস্থায় ফাইনালি এই হুজুর টুজুর ইয়ে হওয়ার পরে ফাইনালি শি স্টার্টেড গেটিং বেটার। হুজুররা যাওয়ার পরে তারপরে মানে হুজুর টুজুর নিয়ে অনেক কিছু হলো, এই হলো টুলো, ফাইনালি শি স্টার্টেড গেটিং বেটার। এন্ড তার মোটামুটি প্রায় 4 মাস এই পুরো জিনিসটা, প্রায় 3 মাস না 4 মাস ধরে এই পুরো জিনিসটা হয়েছে। আচ্ছা, এন্ড ও ভালো হওয়ার পরও আমরা তো বাচ্চা, আমরা তো কি ছিল না, আমার ইয়ে হয়েছিল কি, টাইফয়েড হয়েছিল। দ্যাট ওয়াজ দ্য অফিসিয়াল স্টোরি, টাইফয়েড হয়েছিল। পরে যেটা বাহির হলো, যখন আমাদের একটু বয়স টয়স হলো, তখন আছে না, সবার বাবা মাকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি এসে, তখন বের হলো যে সে ডিড হ্যাভ টাইফয়েড। আচ্ছা, ওকে প্রথমে টাইফয়েড হয়েছিল, এন্ড দেন ওকে ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু নাথিং ওয়াজ ওয়ার্কিং। ও চুল টুল পড়া শুরু করছিল, ওর মাথাটা পুরো কামড়ে ফেলতেছিল, মানে চুল টুল পড়ে যাচ্ছে, হ্যান ত্যান এসে সে উল্টা পাল্টা বলা শুরু করছে। মানে প্রসেসড হলে যে জিনিসগুলো আমরা শুনি, যে উল্টা উল্টা চিন্তা করা শুরু করছে, উল্টা বলা শুরু করছে। এট দ্যাট পয়েন্ট ইন টাইম আমাদের বাচ্চাদেরকে ওর সাথে মিশতে দেওয়া হলো, তখন ওকে সেপারেট করে ফেলা হলো, ওর রুমটা অফ লিমিটস, ওখানে কোনো বাচ্চা যেতে পারবে। আচ্ছা, সো তারপরে আমার চাচা, যেটা সবচেয়ে বেশি লাগছে যে আমার চাচা ছিলেন, মানে যেটা বললাম যে খুব লজিক, রিজন, পড়াশোনা, মানে আছে না রিলিজিয়ান জায়গায়, বিশ্বাসের জায়গায়, কিন্তু যেসব জিনিস, যেমন উনি পীর ফকির মানেন না। আচ্ছা, ওই কিছু হইলে পীর, অমুক পীর বল, এগুলো ওনার নাই। ওনার কথা হচ্ছে আল্লাহর সাথে আমার ডাইরেক্ট লাইন আছে, তো ওনার মতো লোক হ্যাজ ফোর্সড টু ব্রিং ইন দিস মৌলবী বা পীর বা হোয়াট এভার, এই ওনাদেরকে আনতে হয়েছে ওনার, মানে এট দি এন্ড অফ দ্য ডে উনি একজন বাবা। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, এবং মানে তাকে মানতে হয়েছে, মানে ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস। হ্যাঁ, মানে হোপলেস অবস্থায় চলে গেছিল, এবং তখন হি ওয়াজ ফোর্সড টু মানে সিক দ্য হেল্প অফ দিস পিপল। এবং ওনারা আসলেন, এসে কি করেছেন আমি জানি না, বাট দে ডিড সাম থিংস, মিলাদ টিলাদ হয়েছিল, অনেক দোয়া হয়েছিল, অনেক সাদকা হয়েছিল, অনেক হয়েছিল। ফাইনালি শি বিকেম বেটার। পরে আমার আম্মা আমাকে একটা ছোট্ট একটা মানে জাস্ট অ্যাসাইড একটা স্টোরি বলেছিল। মাই মাদার টু দিস ডে ইজ কনভিন্সড, তখন থেকে আম্মা কনভিন্স ছিল যে শি ওয়াজ পজেসড। তো পজেসড ছিল, এটা হচ্ছে ওনার একটা কনভিকশন। সেকেন্ডটা হচ্ছে যে শি ওয়াজ কনভিন্স যে যেই জিনটা আমার কাজিনকে ইয়ে করছে, পজেস করছে, ওই জিনটা নাকি আমার জন্য আসছিল। হ্যাঁ, ওটা নাকি আমাকে পজেস করতে আসছিল। তো আমি বললাম যে এটা কি ধরনের কথা, হাউ ডু ইউ নো দ্যাট? আমার আম্মার স্টোরি হচ্ছে যে সে নাকি ওই আমার চাচার বাসাতে একটা ছোট ঘর ছিল, যেটা নামাজের আগে থাকতো, একটা নামাজের ঘর থাকতো, টসিব রাখা, ছোট জায়গা, আমি এরকম ছোট একটা চকির মতো করে রেখে, এটা ছোট্ট একটা ঘর ছিল, নামাজের ঘর ছিল। রাইট রাইট। আম্মা প্রায়ই ওইখানে গিয়ে নামাজ পড়তো। অ্যাপারেন্টলি একবার সে ওখানে গিয়ে নামাজ পড়তেছে, সাডেনলি নামাজ না, কোরআন শরীফ পড়ছে, তো হঠাৎ করে তার মনে হলো যে পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন ঘুরে দেখে যে, আমি তখন নাকি ওই ফ্লোরে ছিলাম। আচ্ছা, আমি দোতলাতে ছিলাম। আমি যে রুমে ছিলাম, মানে ওই রুমের দরজাটা আমার আম্মার ওই নামাজ ঘর থেকে দেখা যায়। আচ্ছা, তো সে নাকি দেখছে যে নামাজ ঘর ক্রস করে টিপিক্যাল স্টোরি, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, এসে এরকম একটা লোক, খুব নুরানি চেহারা, সে নাকি আমি যে ঘরে আছি ওখানে ঢুকতে যাচ্ছে। আচ্ছা, তবে আম্মা যখন ওকে দেখে ফেলছে, তখন সে আমার দিকে তাকাইছে, তাকায় একটা সালাম দিছে। সালাম দিয়ে সে ঘুরে, আমার কাজিন আরেকটা ঘরে ছিল, ওই ঘরে চলে গেছে। ওকে, সো এটা ভালো খারাপ কি আমি জানি না, বাট দিস ইজ মাই মাদার স্টোরি। পরে সুমন ভাই, এই আমরা তো আসলে ওয়েস্টার্ন কনসেপ্টস অফ পজিশন গুলো জানি, কারণ আমরা ছবি দেখেছি, ইন্টারনেট ঘাটলি 32টা পেজ চলে আসে। তো আসলে ইসলামিক বা আরবিক কনসেপশন অফ এক্সোরসিজম আমি ইনফ্যাক্ট জানা শুরু করেছি সুমন ভাই বইটা আনার পর থেকে, যে আমাদের রিলিজিয়াস বা কালচারাল ইয়েতে এগুলো ম্যানিফেস্টেশন কিভাবে হয়। তখন দেখলাম যে এই ঘটনাগুলো, আমার কাজিনের যেসব গল্প আমি শুনেছি, ওর সাথে অনেক একমত। এন্ড মেবি আমার আম্মা ওই তাকানোটার জন্য আই ডিডন্ট এক্সপেরিয়েন্স দ্যাট। এবং যারা এমনি এইগুলো নিয়ে জানতে চান, এক্সোরসিস্ট, তারপর এগুলো এই নামে কিন্তু বিভিন্ন, মানে এই নামে কিন্তু মুভি আছে, অনেকগুলো পার্ট আছে। তারপরে এক্সোরসিজম নামেও আছে, এমিলি রোজ নামে একটা খুব চমৎকার মুভি আছে। ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন, যদি এক্সোরসিজমের উপরে
একটু পড়াশোনা করতে চান বা জানতে চান তাহলে দেখতে পাবেন যে এগুলো আছে, এবং খুবই অদ্ভুত টাইপের স্টোরি। এবং ওখানে কিন্তু কিছু কিছু মিডল ইস্টেও দেখায়, মিডল ইস্টেরও কিছু ঘটনা দেখায় যে কিভাবে পজেসড হয় মানুষ, কিভাবে তারপর সেগুলোকে মানে আবার বের করে। রিলিজিয়ন তো এট দ্য ডিভাইড করছি আমরা, আল্লাহ তো এক, আমরা এটাকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ অনেক কিছু বানাইছি, সেইটাই। সো আই হ্যাভ এ ফিলিং ওই এইসব জিন বা হোয়াট এভার উই কল দিস থিংস ওই সবাইকে একই জিনিস এফেক্ট করে। এক্স্যাক্টলি। এবং প্রত্যেকটা মানে ধর্ম বলি সব জায়গাতেই এদের অস্তিত্বের কথা পায়, যে এক্সোরসিজমের এই প্রসেসটা সব জায়গাতে আছে, এমনকি আমাদের ইসলামেও আছে। ওরপি আমাদের এসএমএস করেছেন, ওরপি এসএমএস করে বলছেন আই স এ ঘোস্ট ইন মাই চাইল্ডহুড। আচ্ছা, এবং তিনি বলছেন এটা বাসায় দেখেছিলেন মাঝরাতে, এবং তিনি বলছেন যে আওয়ার বিল্ডিং ওয়াজ বিল্ড বিসাইড টু গ্রেভস, দুটো কবর আছে পাশে, এবং তিনি মনে করছেন যে সেই কবরের ওখান থেকে হয়তো এরকম কোন কবরের কারণে এরকম কোন ঘটনা ঘটছে। আন্না আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে মাই গ্র্যান্ডফাদার, তিনি যে বাসাতে মারা যান 1999-এ, সেখানে 15 days পর তার ভাইয়ের সাম প্রবলেমস হয় এবং তারা বাসা থেকে চলে যাবার পর সেখানে একটা ছেলে, আর তারপর এসএমএসটা আসেনি। অনি আমাদের এসএমএস করে বলছেন সুমন ভাই আরেকবার বইয়ের নামটা, আমার বই এবং এটা একটু আমি বেশ কয়েকটা এসএমএস দেখলাম, অনেকেই বইটার নামটা আছে, বইটার নামটা ছিল হচ্ছে দ্য এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম, এবং বইটা লিখেছে হচ্ছে বিলাল ফিলিপস, পুরো নাম হচ্ছে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস। বিলাল ফিলিপস হচ্ছে যে ইসলামিক চ্যানেল কোথাও মাঝে মধ্যে একজন স্কলার, উনি মাঝে মধ্যে অনেক ইয়ে দেয় আর কি, অনেক অনুষ্ঠানে আসে। নাম হচ্ছে বিলাল ফিলিপস আর এক্সোরসিস্ট ট্র্যাডিশন ইন ইসলাম, এটা আমার মধ্যে গুগল করলেই পাওয়া যাবে ডিটেল বইটা। রাইট। তো আজকে মনে হয় শেষ করাই ভালো, তাই না? আমরা একটু বলি যে আমাদের এসএমএস করেছেন প্রসূন, এসএমএস করেছেন মাহবুব, ফারহান, সালমান এসএমএস করেছেন, লাগন, রুনা এসএমএস করেছেন, মুহসিন, এছাড়াও রাসেল এসএমএস করেছেন, উজমা এসএমএস করেছেন আমাদেরকে, সুমা, তারপরে সৃষ্টি, আন্না, তারপরে আফনান, রনি, নুসরাত, অর্পি সহ আরো অনেকে। শুধু লাস্টে আমি একটা কথা জানতে চাই সাকিব ভাই, সেটা হচ্ছে যে এখন উনি কেমন আছেন বা পরে আর কোনো সমস্যা হয়নি এরপরে? না, মাশাআল্লাহ ওই ইনসিডেন্টসের পরে কোনো সমস্যা হয়নি, এন্ড শি ইজ ভেরি হ্যাপিলি ম্যারিড, লিভিং ইন আমেরিকা রাইট নাও, ইন ডালাস, টেক্সাস। এখন তো ঘটনা নিয়ে মজা করেন হয়তো, এখন না এটা নিয়ে না পড়ার কোনো কথা হয়নি, এটা নিয়ে ইনফ্যাক্ট আমার কাজের সাথে আমার জীবনে কথা হয়নি। আচ্ছা, কিন্তু ছোটবেলায় যখন সে ভালো হয়ে গেছিল তখন একবার তো কি ছিল যে টাইফয়েড হয়েছিল, মানে উই অবভিয়াসলি নিউ যে টাইফয়েড না, বাট জিনিসটা নিয়ে আসলে মানে কথা নেই, এটা আমার এন্টার ফ্যামিলিতেই কথা নেই, আমার আম্মার সাথে আমার এটা নিয়ে কথা হচ্ছে, তার আম্মার কাছ থেকে আমি। কিন্তু ওই ব্যাপারটা খুব ভয়ঙ্কর আমার কাছে, যেটা মানে যে ঘরে একটা ঘরে না গিয়ে আরেকটা ঘরে, মানে ব্যাপারটা খুবই অদ্ভুত টাইপের, মানে অ্যাটলিস্ট আন্টি তো কিছু একটা দেখেছিলেন। সেটাই, মানে আম্মা ইজ কনভিন্স যে ওই জিনিসটা আমার জন্য আসছিল, এন্ড আম্মা দেখে ফেলছে, আম্মা ভাবছে যে তখন যেহেতু আম্মা মানে কনসিয়াস করছে অল দ্যাট, তখন ওই স্প্লিট সেকেন্ড একটা ডিসিশন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আম্মার থিওরি। আচ্ছা, সো আই ডোন্ট নো। ওকে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, যারা ভূত এফএম রেগুলারলি শুনছেন, যদি আমাদের কাজের কোনো এভিডেন্স দেখতে চান বা একটা টেস্ট পেতে চান, প্লিজ ভিজিট ইউটিউব, ওখানে BHOUTIST ভৌতিস দিয়ে সার্চ দিলে আমাদের ডেমো ট্রেলারটা চলে। ইনফ্যাক্ট আমি দেখছি যে কয়েকদিন ধরে সবাই খুব দেখছেন, এটা ফেসবুকে আবার আপলোড করে দিচ্ছেন বিভিন্ন প্রোফাইলে, এবং সেটা আবার শেয়ার করছেন সবার সাথে। থ্যাংক ইউ। আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা, এবং ইনফ্যাক্ট ইউ আর মোস্ট ওয়েলকাম। মানে আমি তো আমার মানে থ্যাংক ইউটা আমারও পাওয়ার, আমি নিজেও দেখেছি ইনফ্যাক্ট, এবং আমি নিজেও সেম কাজটা করছি। সো যাই হোক, সুমন ভাই শেষ করি আজকে। হ্যাঁ, শেষ করার আগে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকের, আমি লাস্ট টাইমও বলেছিলাম, অনেকের একটা ভুল ধারণা আছে যে আমরা ভৌতিস্ট টিমে আমরা আরো লোকজন চাচ্ছি আমরা বের করার জন্য। অ্যাকচুয়ালি আমরা এর আগে লাস্ট এপিসোডে বলেছিলাম, আবার বলছি যে অ্যাকচুয়ালি ভৌতিস্ট টিম আমরা যেটা করেছি, আমরা এটা নিয়েই মানে অ্যাকচুয়ালি হিমশিম খাচ্ছি, আমরা তিনজনই হ্যান্ডেল করতে পারছি না। সো আমরা অ্যাকচুয়ালি আরো মানুষজন নিয়ে কোনো ইনভেস্টিগেশনে যাওয়ার আমাদের এই মুহূর্তে কোনো প্ল্যান নাই, বাট আমাদের কখনো যদি এরকম কিছু হয় ডেফিনেটলি আমরা জানাবো, তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখবো। বাট এই মুহূর্তে আমরা কাউকে নিয়ে যেতে চাচ্ছি না। ইভেন এই যে আমাকে পার্সোনালি একটা মেসেজ পাঠিয়েছে শায়ের আমান, আমি যেতে চাই, সরি আমি তোমাকে নিব না। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার কি, মানে তবে না নিতে চাইলেও সে সাথে আরো কিছু একটা মানে মানুষকে অন্তত মানে উৎসাহ দেওয়ার মতো কিছু একটা বলার সময় চলে এসছে বোধহয়। আমি এবার অসংখ্য ইমেল পেয়েছি, আচ্ছা ভাইয়া আপনারা নিবেন না, ভালো কথা, আমরাও কয়েকজন মিলে টিম করেছি,
ভালো, খুবই ভালো, সবাই মিলে করুক। বাট আমার কথা হচ্ছে যে যাই করুক নাই করুক এই সম্বন্ধে একটু পড়াশোনা, একটু রিসার্চ করে একটু প্রিকশন নিয়ে তারপর যাওয়া উচিত। কজ আমরা তো কোনো এক্সপার্ট না, আমি সাকিব জীবন কোনো এক্সপার্ট না, বাট এতটুকু বলবো যে এই জিনিস নিয়ে অ্যাটলিস্ট 7-8 বছর ধরে ঘাটাঘাটি করছি করে তারপরে আমরা এখনো অনেক জায়গায় গিয়ে, এবং আমার ধারণা ভৌতিস্ট এপিসোড গুলো যখন আসবে তখন 2-1 এপিসোড দেখলেই মানুষজন বুঝতে পারবে জিনিসটা খুব একটা সোজা জিনিসটা বা খুব একটা সেফ জিনিসটা। আমরা অনেক কিছুর মুখোমুখি হয়েছি মানে প্রবলেমের আর কি। তো এটাই আর কি, সেটা সবাই সাবধান থাকাই ভালো আর কি। সেটাই আমার কাছেও সেটাই মনে হয়। এবং সত্যি কথা বলতে কি যেটা আসলে ফান করার মতো কোনো জিনিস না একদমই, আমার কাছে এটা মনে হয় একদমই ফান করা কিছু না। সুমন ভাইয়ের কাছ থেকে আজকে আর কিছু শুনতে চাইলাম না, একটু সিক সুমন ভাই বলেছেন শুরুতেই, থ্যাংক ইউ। তারপরেও আমরা পেয়েছি সুমন ভাইকে, এটা হচ্ছে আমরা সো লাকি। আর অনেকদিন পরে আবার হচ্ছে সাকিব ভাইয়ের কাছ থেকে, এবং বরাবর মতো একটা চমৎকার 4 সপ্তাহ বেশি সুমন ভাই। যেহেতু ভূতের গল্প শেষ, আমি লাস্ট একটা কথা বলি। রাসেল, তুমি কি ইউনাইটেড স্টেটস এর ভিসা পেয়েছো নাকি বাই এনি চান্স? না না, টাইম বলার সময় আমেরিকার টাইম বলছো। ও আচ্ছা, হ্যাঁ আমি একদম পুরোপুরি সকাল হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার হচ্ছে। এটা মানে আমি এরকম হতে পারে, মানে এরকম ভালো যে পজেসড হয়েছি হয়তো ওই দিকের আপনার সাথে চলে এসছে এবং তারপরে আমি পজেসড হয়েছি, এরকম হতে পারে। আচ্ছা, আপনারা যারা SMS করবে তখন তো করেছেন, আরেকবার বলি আমাদের SMS করার নিয়ম হচ্ছে শাউট লিখে স্পেসে আপনার নাম লিখে স্পেসে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নম্বরে। আর যারা ইমেইল করতে চান তারা হচ্ছে ভূত FM BHOOT ভূত তারপরে FM@radiofurti.fm এখানে আপনি ইমেল করে আপনার ঘটনাগুলো জানাতে পারেন। আপনাদের SMS গুলো সযত্নে আমার কাছে জমা আছে, এবং আপনাদের ইমেলের মাধ্যমে আপনাদের কাছে ফোন কলও যাবে, এবং ফোন কলের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের এখানে পার্টিসিপেট করতে করার একটা সুযোগ পাবেন। আর সেই সাথে যেটা বলবো যে অবশ্যই ইমেইলের সাথে আপনার টেলিফোন নাম্বার এবং অথবা সেলফোন নাম্বার এবং আপনারা কোন জায়গায় আপনি আছেন সেটা অবশ্যই, মানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া, রংপুর, যেখানে থেকে ফোন হোক না কেন নিচে অবশ্যই লিখবেন আপনার জায়গার নাম, কোন জায়গা থেকে লিখছেন, এবং যদি আপনারা শোতে আসতে চান সেই ব্যাপারেও আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ঘড়িতে সময় এখন রাত 2:07। সো শেষ করতে হচ্ছে, কথা হবে আবারও আগামী শুক্রবার ভূত FM এ ঠিক 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং শেষ করার আগে একটা ওয়ার্নিং দিচ্ছি। শিওর, প্লিজ। গভীর রাতে যদি কেউ বাসে ওঠেন একটু ভালো করে দেখে নিন যে সিটে যারা বসে আছে আসলে মানুষ নাকি। আমাদের প্রতিষ্ঠা একটা ইনভেস্টিগেশন আমরা করছি এখন, ওই স্টোরিটার সিজন 2 তে ইনশাআল্লাহ দেখবো। ভাই আমার তো মানে খুবই রিসেন্টলি আমার পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে, আমি বুঝতে পারছি না যে রাতেই। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি। ফিরে আসবো আবারও আগামী শুক্রবার একই সময়ে, আপনাদের সাথে রাসেল থাকবো এবং সেই সাথে থাকবে ফৌতিস টিম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বেশি করে সাহস সঞ্চার করবেন যাতে ভালোভাবে ভূত FM শুনতে পারেন।